সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে যেমন বলা হয়েছিল যে আমরা খুব শিগগিরই ডব্লিউবিএইচএ এবং এবিটি এর যে টেস্ট পেপার দুটো আছে তার ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সটা ফার্স্টে সলভ করা শুরু করব, আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টগুলো আমরা টোটাল সলভ করে দেবো। তো ইতিমধ্যে আমরা কিন্তু ম্যাথটা শুরু করে দিয়েছি এবং তোমরা রেগুলার একটা ম্যাথ এবং একটা ফিজিক্যাল সায়েন্সের কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা ডব্লিউবিএইচ এর তোমাদের যে ম্যাথের একদম সেট ওয়ান, ঠিক আছে, ওটা আমরা টোটাল সলভ করেছি। টোটাল মানে এ টু জেড ওখানে কিন্তু সলভ করা হয়েছে। তোমাদের যে সমস্ত অঙ্কগুলো অরে ছিল, অর্থাৎ যেখানে ধরো তোমাদের চারটের মধ্যে তিনটে করতে হচ্ছিল, আমরা কিন্তু সেখানে টোটাল চারটেই করেছি। অর্থাৎ আমরা ফুল পেপারটা সলভ করেছি, যেখানে ফুল পেপারের নাম্বার হচ্ছে 125। ওকে, আমরা শুধু 90 করিনি, 125 তোমাদের কমপ্লিট করা হয়েছে। আর আজকে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো সেট ওয়ানে আছে সেগুলো এ টু জেড আমরা তোমাদের বুঝিয়ে দেবো। আর প্রথম পেপারটার কথা বলে রাখি, মানে সেট ওয়ানটা, এটা কিন্তু তোমাদের বেশ টাফ একটা সেট, ঠিক আছে। আর এতটাও টাফ কিন্তু তোমাদের কোশ্চেন মাধ্যমিকে আসে না। তার কারণ আমরা যে সাজেশন ভিডিওগুলো আপলোড করেছিলাম এই চ্যানেলে, তোমরা হয়তো বা এখনও ডেলি রেগুলার আপলোড হচ্ছে, তোমরা হয়তো সেগুলো দেখো এবং আমরা প্রত্যেক ভিডিওতে দেখাই যে বেশিরভাগ কোশ্চেনই, ঠিক আছে, প্রতি বছরই প্রত্যেকটা সেকশন থেকে, ধরো তোমাদের পরিমিতি সেকশন যাই হোক না কেন, একটা থেকে দুটো কোশ্চেন তোমাদের মানে বলতে গেলে বেশিরভাগ কোশ্চেন কিন্তু বইয়ের থেকে থাকে, বইয়ের বাইরে খুব একটা কোশ্চেন আসে না, ঠিক আছে, একদম ঘোরানো কোশ্চেন আসে না। কিন্তু এই সেটটাতে কিন্তু বেশ অনেকগুলোই একটু ঘোরানো টাইপের কোশ্চেন ছিল, যেগুলো কেউ যদি প্রিপারেশন না নিয়ে যায় বা পরীক্ষার আগে যদি সে প্র্যাকটিস না করে থাকে, সে কিন্তু পরীক্ষার হলে গেলে কখনোই ফার্স্ট অ্যাটেম্পটে বের করতে পারবে না, তার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য বলছি এই পেপারটা কিন্তু একটু মানে টাফ টাইপের ছিল, ঠিক আছে। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তো অ্যাড হতে পারো, কারণ ওখানে অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। প্রায় আমরা চারটের মধ্যে গ্রুপ ওপেন করেছি, প্রত্যেকটাই প্রায় ফুল। তো তোমরা যদি চাও তো আমাদের নতুন গ্রুপে অ্যাড হতে পারো, তার জন্য তোমরা এখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এরপরে আরও যে সলিউশন ভিডিওগুলো আসে সেগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর নোটিফিকেশান তাই তোমাদের কাছে যাবে। আর তোমরা তো সবাই আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানো, যারা আমাদের রেগুলার ফলোয়ার। আর যারা জানো না তাদেরকে বলে রাখি, আমরা এবছর থেকে প্রত্যেকটা সাজেশান, ম্যাথের সলিউশন, এই যে ধরো টেস্ট পেপারগুলো সলিউশন, সব কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা জায়গায় স্টোর করেছি। তোমাদেরকে এদিক ওদিক খোঁজার দরকার নেই। তোমরা যদি চাও তো আমাদের অ্যাপ্লিকেশনটা ভিজিট করতে পারো, প্লে স্টোরেই আছে। ওকে, প্লে স্টোরেই আছে। আর প্রায় 10,000+ স্টুডেন্ট অলরেডি এটাকে ডাউনলোডও করে নিয়েছে, তোমরা কি চেক করে নিতে পারো। ওকে, এছাড়া আমাদের ম্যাথের সলিউশনেরও একটা অ্যাপ্লিকেশন আছে, যেখানে আমরা টোটাল ম্যাথের তোমাদের যে গণিত প্রকাশ বইটি আছে সেটার এ টু জেড সলিউশন কিন্তু আমরা এর মধ্যে করে দিয়েছি। এবং ওখানে টেক্সট সলিউশন প্লাস ভিডিও সলিউশন দু ধরনের তোমরা সলিউশন পাবে। অর্থাৎ কেউ যদি বাই চান্স টেক্সট দেখে বুঝতে না পারো, ধরো একটা সলিউশনের টেক্সট আছে সেটা বুঝতে পারছো না, তো তার নিচে তার ভিডিও সলিউশন অ্যাভেলেবেল আছে, সেখানে তোমরা ভিডিওটাও দেখে নিতে পারো। ওকে, আচ্ছা চলো তোমাদের এবার কোশ্চেনগুলো শুরু করি। তোমাদেরকে একটা কথা বলে রাখবো, তোমাদের এই যে সাজেশানটা দেওয়া হচ্ছে, সরি সাজেশান না, এই যে সলিউশনটা দেওয়া হচ্ছে, এই সলিউশনটার পিডিএফ ফাইল তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এটা আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, যাতে তোমরা বাড়িতে যদি মানে অন্য সময় প্র্যাকটিস করো, তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে তোমরা মানে যখন তোমাদের সময় হবে ওটা খুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, আর আগে এগুলো ভালো করে বুঝে নাও, কারণ আমরা পিডিএফে একদম মানে ফুল অঙ্কগুলো কমপ্লিট করিনি, বা অনেক জায়গায় অনেক কনসেপ্ট আছে যেগুলো একটা অঙ্কের লাইন দেখলে বোঝা যায় না, ঠিক আছে। তো সেইগুলো বোঝার জন্য, বা অনেক কোশ্চেন আবার ভুল আছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের সব কোশ্চেন ঠিক নেই, অনেক কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। এই সমস্ত সমস্যার জন্য তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে এই পুরো পেপারটা আমরা অ্যানালিসিস করে দেবো, এবং কোথায় কী সমস্যা আছে, কটা ভুল আছে, কোন অ্যান্সারটা ঠিক কোনটা ভুল, এগুলো সব কিন্তু আমরা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিতে চলেছি। ওকে, তো তোমরা একটা কাজ করো, তোমাদের ডব্লিউবিএইচের যে টেস্ট পেপারটা আছে তার বইটা খুলে নাও, কারণ আমরা জাস্ট অ্যান্সার নিয়ে আলোচনা করবো, কোশ্চেন কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে না। ওকে, কোশ্চেনগুলো আমি মুখে বলবো, বাট অ্যান্সারগুলো তোমরা দেখতে পাবে। আচ্ছা চলো দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন কী ছিল। এমসিকিউর প্রথম কোশ্চেন ছিল হচ্ছে, বার্ষিক R% সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে, ঠিক আছে, আই হলে এইবার অপশান দেওয়া ছিল এ বি সি ডি করে, আই ইকুয়াল টু পি আর টি, বি ছিল পি আর টি ইকুয়াল টু আই ইন্টু 100, সি ছিল পি আর টি ইকুয়াল টু 100, আর ডি ছিল কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। এবার দেখো এইখানে আমরা কিন্তু যখনই সরল সুদের চ্যাপ্টার শুরু করি, ঠিক আছে, সরল সুদের একদম বেসিক মানে ফর্মুলা যদি বলতে হয়,
বা একটাই ফর্মুলা আছে, তো সেটা হচ্ছে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। ওকে, বাট অ্যান্সার কিন্তু এইরকম ফর্মে দেয়নি। অ্যান্সার কী করেছে না, এই 100টাকে এই কোনাকুনি গুণ করে দিয়েছে, অর্থাৎ এখানে পিআরটি পড়ে থাকে, এখানে 100 ইন্টু আই, তো সেটাই দেখো পড়ে রয়েছে। ওকে, তো অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কী আছে চলো দেখি। দেখো নেক্সটের অঙ্কটা একটুখানি বেশ মানে একটু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আছে এটা। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc দেওয়া আছে, দু দাগের অঙ্কটা কথা বলছি, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। ওকে, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে কিন্তু, তাহলে নিচের কোনটা স্যাটিসফাই করবে? দ্যাট মিনস এ প্লাস বি বলছে লেস দ্যান ইকুয়াল টু সি, এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু সি, বি প্লাস সি লেস দ্যান ইকুয়াল টু এ, আর ডি হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা প্রথম শেখো হচ্ছে ক্লাস 9-এ। ওকে, ক্লাস 9-এ তোমাদের যে উৎপাদকী বিশ্লেষণ বলে চ্যাপ্টারটা আছে, সেইখানে কিন্তু তোমরা এই অঙ্কটা বা এই সূত্রটার সঙ্গে প্রথম মানে তোমাদের পরিচয় হয়। আর একটা কথা তোমাদের বলে রাখি, দেখো ফর্মুলা তোমাদের এখানে লিখে রেখে দিয়েছি, এটা দুখানা প্যাটার্ন হয়, একটা হাফ দিয়ে গুণ করে আর একটা এইভাবে। তো আমাদের কাজটা বুঝতে হবে আমাদেরকে কী কাজে লাগবে। তো এইটারই যেটা এই জাস্ট গুণ অবস্থায় যে ফর্মটা আছে সেটা নিয়ে আমরা ইউজ করবো। আর একটা আছে দেখবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, ওই একটাও কিন্তু ফর্ম আছে, তো ওইটা এই মুহূর্তে আমাদের লাগবে না, বা ওটা দিয়ে ইউজ করলেও হতো। আচ্ছা, ওটা দিয়ে ইউজ করলেও তোমাদের ডাইরেক্ট হয়ে যেত, অসুবিধা নেই, একই ব্যাপার। আচ্ছা, ওটা দিয়ে ইউজ করে তোমাদের ডাইরেক্ট হতো, ঠিক আছে, তোমাদের এই ক্যালকুলেশনটা করা লাগতো না, আসলে এই ক্যালকুলেশনটা করেই কিন্তু ওই ফর্মুলাটা আসে, ঠিক আছে। তো এই তোমাদের দেওয়া ছিল এ প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc করলে ইকুয়াল টু 0 আসে। এবার এইটা ইকুয়াল টু দেওয়া ছিল, তো এইটা ইকুয়াল টু 0 হলে আসলে এইটা হচ্ছে ফর্মুলা। ওকে, তো এই পাশটা পুরোটা 0, আর এইটা নট ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে, দ্যাট মিনস এইটাই 0 হবে, কারণ আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তার মানে ওদের মধ্যে যে কোনো একটা 0। ওকে, তো যে কোনো একটা 0 মধ্যে দেখো এইটা এটা বলছে নট ইকুয়াল টু 0, তার মানে বোঝা যাচ্ছে এইটা ইকুয়াল টু 0, তাই এইটা ইকুয়াল টু যেহেতু বলছে সিন্স এইটা নট ইকুয়াল টু 0, তার মানে এইটাই 0 হতে হবে। এইটা মানে হচ্ছে এই টার্মটা যেহেতু 0, তাই এবার 0 করে যা করি 2 দিয়ে গুণ করলাম, দুটো এ দুটো বি দুটো বি, আর দুটো সি হলো 2ab 2bc 2ca, ব্যাস। এবার প্রত্যেকটার থেকে দুটো এই 2a স্কোয়ারকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, 2b স্কোয়ারকে b স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2c স্কোয়ারকে c স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর এগুলো যেমন সেমন লিখে নিলাম। লিখে নেওয়ার পর কী করলাম না, এখান থেকে একটা a স্কোয়ার, এখানে একটা b স্কোয়ার, আর এখানে একটা 2ab নিলাম, এই হলো, তাই এটা নিয়ে লিখলাম। চিহ্নগুলো মেনটেন করবে, এই একটা স্কোয়ার, এই একটা বি স্কোয়ার, আচ্ছা না, এবার এই একটা বি স্কোয়ার, এই একটা সি স্কোয়ার নিয়ে এই বিসি, আর এই একটা সি স্কোয়ার, এই একটা স্কোয়ার নিয়ে 2ac, এগুলো সব একটা করে পার্টে পার্টে আমরা ভেঙে নিলাম। ওকে, ইকুয়াল টু 0 লিখলাম, দেন এই ফর্মুলা চলে এলো, এগুলো দেখো সব এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তিনটে এলো। আবার আমরা জানি কি না যে যখন তিনটে বর্গ রাশির, ঠিক আছে, যখন তিনটে মানে স্কোয়ার ফাংশানে যদি সামেশনটা 0 হয়, তাহলে তারা প্রত্যেকেই আলাদা আলাদা করেই শূন্য, যেহেতু বর্গের মধ্যে আছে, তাই এরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা করে, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এবার যদি a মাইনাস বি ইকুয়াল টু 0 হয়ে যায়, দেন অবভিয়াসলি a ইকুয়াল টু বি, বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে অবভিয়াসলি বি ইকুয়াল টু সি, আর সি মাইনাস 0 মানে সি ইকুয়াল টু। এবার দেখো তোমাদের একটা কথা বলে রাখি, এই যে ফর্মুলাটা আমি ইউজ করেছি, ঠিক আছে, এটা আরেকভাবে ইউজ করা যায়, সেটা কী করতে হয় না, এটারও আমরা ক্লাস 9-এ শিখেছিলাম যে এই সামনে একটা হাফ গুণ করে নিয়ে এই দুইটার মধ্যে ঢুকিয়ে নিয়ে, তো ব্যাস ওই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ওটা করলে আই থিঙ্ক ডাইরেক্ট তোমাদের ইকুয়াল টু 0 বসিয়ে দিয়ে পর তোমার 2 লাইন অঙ্কটা হয়ে যাবে। মানে এই যে প্রুফটা এটাই ওই সূত্রটা লাগে না, কারণ এইটা প্রুফটা করার পরে এই সূত্রটা আসে, অর্থাৎ কী হয় না, এইটা থাকে মানে সামনে একটা হাফ চলে আসে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার ইন্টু কিনা এই টার্মটা ভেতরে ঢুকে যায়, এই যে এই টার্মটা। ওকে, এই পুরো টার্মটাই কিন্তু ভাবনা চলে যায়, তো ডাইরেক্ট এইটা 0 লিখে আমরা এইটুকুনি করে দিতে পারি। ওকে, তো যাই হোক তোমার শিখে রাখলে সূত্রটা ভালো করে, তো অ্যান্সার হচ্ছে ডি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ওকে, চলো তোমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো ভালো করে, দুটো বৃত্ত আছে। ওকে, দুটো বৃত্ত কিনা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, ছবিটা ভালো করে বোঝো, এ হচ্ছে দুটো সার্কেল, এটা পরস্পরকে সি বিন্দুতে টাচ করেছে, করার পর কী করেছে না, বৃত্তটা একটা সাধারণ স্পর্শক আছে, যে স্পর্শকটা কিনা প্রথম বৃত্তকে ধরো এ বিন্দুতে ছেদ করেছে আর দ্বিতীয় বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে।
তাহলে ওই এ বি সিকে অ্যাড করলে বা যুক্ত করলে যে সি কোণটা উৎপন্ন হয় সেই কোণের মান বের করতে বলেছে। এই সাধারণ স্পর্শক এই এ বিতে টাচ করেছে, এটাকে অ্যাড করলাম, এখানে যে অ্যাঙ্গেলটা বেরোলো অ্যাঙ্গেলটার মান কত। তো এটা হচ্ছে তোমাদের একটা প্রয়োগ আছে, প্রয়োগ নম্বর 16 পেজ নাম্বার 217, ওটা বের করতে পারো। দেখো এই অঙ্কটা পুরো হুবহু প্রুফ করা আছে। আর সবসময় যখনই তোমরা এই ধরনের কোশ্চেন পাবে সঙ্গে সঙ্গে মনে রাখবে এই অ্যাঙ্গেলটা কী হয় না, বহিঃস্পর্শের সঙ্গে মানে বহিঃস্পর্শের ওই বিন্দুতে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সাধারণ স্পর্শক দ্বারা সেটা সবসময় 90 ডিগ্রি হয়। ওকে, একটা সমকোণ তৈরি হয়। তো অপশান হবে এ। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। নেক্সট কোশ্চেন তোমাদের একটা পার্টনারশিপ বিজনেসের অঙ্ক আছে। আচ্ছা এখানে দেখো আমরা এইটা ভালো মতনই জানি যে যখনই আমরা কোনো পার্টনারশিপ বিজনেসের অঙ্ক করি বা পার্টনারশিপ বিজনেসের একটা মূল কনসেপ্ট হলো যে তুমি কত টাকা ব্যবসায় ইনভেস্ট করলে এবং কতটা টাইমের জন্য, তার উপরেই কিন্তু তোমার লভ্যাংশটা বা তোমার যে প্রফিটটা সেটা নির্ভর করে। এই না যে যে যা খুশি টাকা নিয়ে নেবে। তো এখানে দেখো 3 বন্ধু কী করেছে না, 4 দাগের কথা বলছি, 3 বন্ধু 200 টাকা 150 টাকা আর 250 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে তাদের একই সময়। দেখো প্রত্যেকের টাইমটা কিন্তু সেম, তো তাদের লভ্যাংশ অনুপাত কী হবে? একদম সিম্পল কনসেপ্ট, 200 150 আর 250 তাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেটার অনুপাত বের করলেই কিন্তু লভ্যাংশ অনুপাত বেরিয়ে যায়। আর যদি বাই চান্স দেখো এইখানে আমি এই অঙ্কটার সঙ্গে আরেকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সাপোজ করো এখানে যদি তোমাদের বলে দিয়েছিল যে একই সময় বলে আমরা ডাইরেক্ট অনুপাত বের করলাম, যদি একই সময় না বলতো সেক্ষেত্রে তোমরা কী করতে? ধরো কোনো জায়গায় বলে দিল কোনো একটা বন্ধু 6 মাসের জন্য খাটিয়েছিল, কোনো একটা বন্ধু 8 মাসের জন্য খাটিয়েছিল, আর কোনো একটা বন্ধু 12 মাসের জন্যই খাটিয়েছিল। সেক্ষেত্রে তোমরা কী করতে? একটুখানি একটা কাজ করো, এই ভিডিওর কমেন্টে তোমরা জানিও যে এই অঙ্কটা তোমরা কী এই ক্ষেত্রে তোমরা অঙ্কটা কী করে সলভ করবে। আর যদি কেউ না পারো তো তাও কমেন্ট করো, আমরা নেক্সট ভিডিওতে বা যখন আমরা সেট 2 আপলোড করব তখন ওই কোশ্চেনটা আগেই তোমাদেরকে বলে দেবো যে তখন কী করে তোমরা করবে। 5 মাস 6 মাস 4 মাস বা যখন তাদের সময়গুলো ডিফারেন্ট টাইপের হবে, এক একজন এক এক সময় টাকা ইনভেস্ট করেছিল, সেক্ষেত্রে অঙ্কটা কীভাবে করবে। এবার দেখো কী বলেছে না, একটা গোলক আর একটা গোলকটি কিনা পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত। আচ্ছা একটা গোলক আছে, সাপোজ করো একটা বাক্স আছে, বাক্সের মধ্যে একটা বলকে, ঠিক আছে, একটা বাক্স আছে, বাক্সের মধ্যে একটা বলকে রেখে রাখা হয়েছে এবং বলটা কিন্তু পুরো মানে বাক্সর প্রত্যেকটা, ঠিক আছে, বাক্সের যে প্রত্যেকটা পৃষ্ঠ আছে প্রত্যেকটা পৃষ্ঠই কিন্তু টাচ করে আছে। এ না যে মানে বাক্সটা খুব বড়, ঠিক আছে, একদম মানে বাক্সটা প্রত্যেকটা পৃষ্ঠই কিনা ওর একটা পজিশনে টাচ করে রয়েছে, ঠিক আছে, একদম মানে বলতে পারে একদম ফিক্সড ওর মধ্যে। তাহলে একটা জিনিস ভাবো, যখন গোলকটা আমরা নেব, গোলকের আয়তন তো হয় গোলকের ব্যাসার্ধ ধরে যদি আর হয় তাহলে ওর আয়তন হবে 4/3 পাই কিউব, গোলকের সূত্র। একইভাবে আমরা জানি যে ঘনকের আয়তন হয় ওর যে বাহু তার কিউব, তাই না, এ কিউব। এইবার এই ক্ষেত্রে ঘনকের বাহুটা কি হবে? আচ্ছা এই যে ধরো যে ঘনকটা আছে, এই যে বৃত্তটা আছে, এই ঘনকটাকে কি না এইখানেও টাচ করেছে আবার এই মাথাতেও টাচ করেছে। তাহলে দেখো এটাই কি একটা গোলকে তোমার পুরো ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, অর্থাৎ এই ব্যাসার্ধটাই হয়ে যাবে তখন গোলকের ঘনকের বাহু। মনে থাকবে? আর একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এইটুকুনি আর এইটুকুনিও আর। ওকে, এবার এইটুকুনি আরও তোমার এই ঘনকের এই ওপরে পৃষ্ঠটাকে টাচ করে আছে, আবার এইটাও কিনা ঘনকের এই পৃষ্ঠটাকে টাচ করে রয়েছে, অর্থাৎ টোটাল এইটার থেকে এইটা যদি আমরা পরিমাপ করি তাহলে এটা হচ্ছে কিনা গোলকের ব্যাসের সমান হবে, অর্থাৎ ঘনকের বাহু সমান সমান গোলকের ব্যাস। এই কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। পারলে তোমরা একটা বল নিয়ে তোমরা একটা বাক্স নিয়ে চেক করতে পারো। তো তাহলে কী হলো, ঘনকের আয়তন 2r কিউব, 2r হচ্ছে ওর ব্যাস, তার কিউব হয়ে গেল, দ্যাট মিনস 8r কিউব। তো 4/3 পাই কিউব আর 8r কিউব, ব্যাস। এবার এই দুটোকে তোমরা ক্যালকুলেশন করতে হবে। কী করে করবে না, এই দেখো এখানে 4/3 আর 4 কেটে গেল, আর কিউব কেটে গেল, π/3 থাকলো, এটা 2 হবে, π/3 হলো, 3 দিয়ে 2 সাথে গুণ করে দাও, তাহলে π/6, অপশান সি। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখা যাক কী আছে। বলছে কিনা একটা অকেন্দ্র বৃত্ত আছে, ঠিক আছে, তার হচ্ছে কিনা সি এ বি আর সিডি হচ্ছে দুটো সমান যা। এই কথা কিন্তু মাথায় রাখবা, জ্যা আর সমান জ্যার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, সমান জ্যা, ঠিক আছে। এবার বলছে ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব 4, এই ও বিন্দু থেকে কিনা এ বি এর দূরত্ব 4, তাহলে ও বিন্দু থেকে কী হবে না, সিডি এর জ্যায়ের দূরত্ব কত, এই সিডি জ্যায়ের দূরত্ব কত, মানে এইটুকুনি বের করতে হবে। আচ্ছা এটাও তোমাদের বইয়ের একটা প্রয়োগ নাম্বার 10
পেজ নাম্বার 63, ঠিক আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো। আমি এখানে তোমার সিম্পল একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি যে কী হয় না, দুটো জ্যা যদি সমান হয় একই বৃত্তের ওপরে, ঠিক আছে, একই বৃত্তের ভেতরে যদি দুটো জ্যা সমান হয় তাহলে তাদের কেন্দ্র থেকে ডিস্টেন্সটাও সেমই হবে। সমান জ্যা হতে গেলেই কিন্তু কেন্দ্র থেকে তাদের ডিস্টেন্সটাও সেম হতে হবে। এবার এর যদি কেন্দ্র থেকে ডিস্টেন্স যদি 4 হয় তাহলে এরও কেন্দ্র থেকে ডিস্টেন্স 4 হবে, তাহলেই এরা সমান জ্যা হবে। বোঝা গেল? তো এই ছিল কনসেপ্ট। এমসিকিউ সব শেষ। এবার চলো 2 দাগে ঢোকা যাক, শর্ট কোশ্চেন। বলছে কিনা যে পি টাকার R% হারে চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে? ব্যাপারটা মনে রাখবা, ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি হচ্ছে কিনা, তোমাদেরকে যে সুদটা দেবে, ঠিক আছে, সেটা 3 মাস পর পর দেবে। তাহলে একটা বছরে ক মাস হয়? 12 মাস। 3 মাস পর পর দিলে ক মাস তোমার সুদ পাবে, মানে কতবার সুদ পাবে? এটা হচ্ছে 3 এ 4 12 বার। তাই এখানে দেখো সুদের পর্ব আমরা বের করে নিই 3 এ 4 12, ঠিক আছে, এটা মাথায় রাখবা। 3 মাস পর পর সুদ দিচ্ছে, বছরে 4 বার দেবে, অর্থাৎ টোটাল মানে বছর 4 বারে টোটাল আমরা 4 বার সুদ পাবো এক বছরে। এইবার দেখো এখানে কি চেয়েছিল, যে সবৃদ্ধি মূলটা চেয়েছিল। তো আমরা সবৃদ্ধি মূলের সূত্র জানি A = P × 1 + R/100টা আমরা জানতাম, কিন্তু এখানে R/400 আছে। তার কারণই হচ্ছে যেহেতু সুদের পর্বটা 4, আসলে এখানে লেখা হয় R/4, আমি একেবারে R/4 না লিখে R/400 লিখে দিয়েছি, কারণ তলায় 100টা দিয়ে 4কে গুণ করে দিয়েছি। এগুলো তোমাদের বইতেও আছে যে ফর্মুলাতে। তারপর যদি কখনো ধরো 4 মাস অন্তর অন্তর দিল, এরকম সুদ যে 4 মাস অন্তর অন্তর হয়, তাহলে 4 মাস অন্তর মানে বছরে 3 বার সুদ পাবে। তাহলে এখানে 400 জায়গায় 300 হতো, আর এই যে 4n আছে এখানে 3n হতো। বুঝা গেল? এই যে সুদের পর্বের যেটা, এটাই এখানে গুণ হয়, আর এটাই এর সঙ্গে ধরো গুণ হয়ে ভাগ হয়ে যায়। 100-র সঙ্গে 4 দিয়ে গুণ হয় 400। আর যদি তোমাদের 4 মাস অন্তর অন্তর দিত তাহলে এই জায়গাটা হয়ে যেত 3n, কারণ তখন সুদের পর্ব 3 বার হতো, আর এখানে R/300 হতো। এর তোমাদের অঙ্ক। ওকে, আচ্ছা, এর পরের যে কনসেপ্টটা, এটা তোমাদের বইতে আই থিঙ্ক নেই, ঠিক আছে, বাট তোমরা যখন মানে একটু অ্যাডভান্স লেভেল যদি কোনো দিন অনুপাত পড়ো, সেটা পড়বে যে তোমরা সাধারণত কোনো যখন গভর্নমেন্ট জবের অ্যাপ্লাই করবে, যখন সেটার জন্য প্রিপারেশান নেবে, তখন এইগুলো সাধারণত আসে, ঠিক আছে, ট্রিপ্লিকেট, ডুপ্লিকেট, সাবডুপ্লিকেট, বা হয়তো তোমাদের বইয়ে থাকতেও পারে, আমার চোখে পড়েনি। তো এই হচ্ছে সেই কনসেপ্ট, ট্রিপ্লিকেট, ডুপ্লিকেট, সাবডুপ্লিকেট। তো কী হয় না, সাপোজ তোমাদের যদি একটা অনুপাত দিয়ে দেয়, যেমন ধরো এখানে 3:5 দিয়ে দিয়েছে, যখনই এর ডুপ্লিকেট বের করতে বলবে, তার মানেই হচ্ছে এটার জাস্ট স্কোয়ার হবে। মনে থাকবে, ডুপ্লিকেট মিন্স যা থাকবে তার স্কোয়ার, অর্থাৎ এটার অ্যান্সার হবে, যদি বলতো এই 3:5 এর ডুপ্লিকেট বের করতে, তখন তোমরা লিখতে 9:25। আবার যদি বলতো এর সাব ডুপ্লিকেট বের করতে, সাপোজ দিল 3:5 এর সাব ডুপ্লিকেট বের করতে, তখন আবার কী হয়ে যেত না, এগুলো রুট হয়ে যেত, ঠিক আছে, বা মাথায় হাফ, ঠিক আছে, 1/2, অর্থাৎ 3⁻1/2 = 5⁻1/2 হচ্ছে সাব ডুপ্লিকেট। এবার ব্যাপারটা আমাদের চেয়েছে ট্রিপ্লিকেটে কী হয়ে যায় না, জাস্ট কি না কিউব হয়ে যায়। ওকে, তোমরা জাস্ট কী করবে না, এগুলোর কিউব, 3-এর কিউব আর 5-এর কিউব, 27:125। এবার যদি তোমাদের বলতো সাব ট্রিপ্লিকেট, তাহলে কী হতো না, এদের পাওয়ারে 1/3 চলে আসতো, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট, ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট। এটা যে কিনা তোমাদের একটা ধরনের বলতে পারো মানে ভাগ, অনুপাতের সমানুপাতের ধরো একটা ভাগ, এগুলো আর কিছুই না। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। আচ্ছা, একই বৃত্তের সমান চাপের দ্বারা গঠিত বৃত্ত সকল কোণই। তোমাদের এবছর আমরা যে ইয়েটা দিয়েছিলাম, মানে ইম্পর্টেন্ট যেগুলো বলেছিলাম উপাদ্য কী কী আসবে, তার মধ্যে একটা প্রুফ ছিল, দেখেছিলে যে একই বৃত্তাংশস্থ একটি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তো ওর ঠিক পরের একটা উপাদ্য আছে যেখানে বলা হয়েছে এরকম, সাপোজ ধরো এই একটা বৃত্তচাপ, ধরো APB একটা বৃত্তচাপ, এই ধরো তোমাদের কেন্দ্রস্থ কোণ, তো কেন্দ্রস্থ কোণ এখানে লাগবে না, এই একটা বৃত্তস্থ কোণ, একই একই চাপের ওপর ধরো এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ, এরকমভাবে তোমরা যতগুলোই এই জাস্ট একই যাবে, এই পয়েন্টের দিয়ে তোমরা যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবে, প্রত্যেকটার এই যে অ্যাঙ্গেলটা আছে না, মাথায় যে অ্যাঙ্গেলগুলো, প্রত্যেকটা বৃত্তস্থ কোণই কিন্তু সেম হবে। ওকে, A to Z বৃত্তস্থ কোণ সেম হবে, কিন্তু হ্যাঁ সমান চাপের ওপর তৈরি হতে হবে। ওকে, আচ্ছা, এবার চতুর্থ সমানুপাতি বের করতে দিয়েছে। দেখো 3:4 = 6:, এখানে জিজ্ঞাসা ছিল, ঠিক আছে।
তো এগুলো কী করে বের করবে? দেখো 3-এর ডবল হয়েছে 6, তাহলে 4-এর ডবল 8, অঙ্ক শেষ। এটার অ্যান্সার হবে 8। বোঝা গেল কী করলাম? 3-এর ডবল 6, তাহলে 4-এর ডবল 8, তাহলে এখানে 8 হওয়া দরকার। কমপ্লিট। নেক্সট কী আছে বলছি কি না, আর মিটার দৈর্ঘ্যের, ওকে, আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? দেখো এখানে কোনো রকম ছবিটা এঁকেছি আমি, এই হচ্ছে একটা অর্ধগোলক, ঠিক আছে। তো এইখান দিয়ে বলছে সব থেকে বড় কতটা একটা শঙ্কু শেপের পার্ট কেটে নিয়ে যেতে পারে এখান থেকে, ঠিক আছে। তো এইরকমই হবে ছবিটা। এবার দেখো এখানে কি না, এই তো ধরো শঙ্কুর ব্যাস, আর এই হচ্ছে শঙ্কুর উচ্চতা। তো শঙ্কুর উচ্চতা কিন্তু এই ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, মনে থাকবে। যখন ছবিটা এঁকেছে এই হচ্ছে আর, এটাও আর, অর্থাৎ শঙ্কুর এক্ষেত্রে ভূমিও যা হবে, সরি শঙ্কুর এক্ষেত্রে তোমার যে ভূমির যে শেপটা আছে তার ব্যাসার্ধও যা হবে, আর উচ্চতাও কিন্তু দুটোই সেম হবে, ওকে। তো অর্ধগোলকের আয়তন হচ্ছে আমরা জানি 4/3, যেহেতু গোলকের 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের হাফ মানে অর্ধেক হয়ে যায়, তাহলে 2/3 পাই আর কিউব। আর শঙ্কুর আয়তন কী হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এখানে যেহেতু এইচ ইকুয়াল টু আর, অর্থাৎ হাইটটাই হচ্ছে ব্যাসার্ধ, তাই এখানে এইচের জায়গায় আর বসিয়ে দিয়েছে, অর্থাৎ 1/3 পাই আর কিউব, ওকে। ব্যাস কমপ্লিট। তারপরে সর্ববৃহৎ আমরা 2/3 পাই আর কিউব থেকে সর্ববৃহৎ 1/3 পাই আর কিউবের একটা শঙ্কু বানানো যেতে পারে। আচ্ছা, বৃত্তস্থ ড্যাশ একটি কিনা বৃত্তস্থ ড্যাশ একটি আয়তক্ষেত্র, তো অ্যান্সার হবে সামান্তরিক। এটা তোমাদের বইয়ের প্রয়োগ নাম্বার 5 পেজ নাম্বার 167-এ আছে, তোমরা দেখে নিতে পারো কী করে হচ্ছে কি। চলো এবার 3 দাগ দেখা যাক। সত্য মিথ্যা তোমাকে প্রুফ করতে হবে। দেখো এখানে দিয়েছে কি না, বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 1 মাসের সুদ 1 টাকা হয়। এটা আমাদের দেখাতে হবে এটা ঠিক না ভুল। তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিই, প্রথমত মাথায় রাখবে, এটা অনেক কাজে লাগবে। যখনই প্রথম বছরের কথা বলেছে, অর্থাৎ প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদও যা হয় সরল সুদও কিন্তু সেমই হয়। কি বললাম? সাপোজ কোনো একটা টাকা 100 টাকা তুমি এক জায়গায় সরল সুদের হারে রাখলে, আর এক জায়গায় চক্রবৃদ্ধি সুদে টাকাটা রাখলে, তো 1 বছর পর যখন তুলতে যাবে আমরা কী জানি, চক্রবৃদ্ধি সুদ মানে সুদের ওপর সুদ, অর্থাৎ সুদটা সবসময় বাড়ে, তাই না? কিন্তু প্রথম বছরের মাথায় কিন্তু সরল সুদও তোমাকে যা দেবে চক্রবৃদ্ধি সুদও তোমাকে তাই দেবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা অঙ্কটা দেখো কী করে করেছি, আমাদেরকে দিয়েছিল চক্রবৃদ্ধি সুদে বলে, বাট আমরা I=PRT/100 ধরে কাজটা করছি, কারণ প্রথম বছর কী জানি চক্রবৃদ্ধি সুদ সরল সুদ দুটোই সেম হয় ওই জন্য। বাট নেক্সট ইয়ার যদি 2 বছরের কেস বলতো তখন কিন্তু আর এইভাবে করলে হতো না, তখন কিন্তু আমাদেরকে যে মেন ফর্মুলা সেটা ইউজ করতে হতো, ওকে। তো চলো এইবার দেখো এই যে টিটা, টাইমটা, ঠিক আছে, টাইমটা আমাদের সাধারণত কিন্তু বছর নিয়েই করতে হয়। আমরা দেখবে না কোনো অঙ্ক মাসে কাউন্ট করে করবো, ঠিক আছে, মাস দিয়ে আমরা কোনো অঙ্ক খুব একটা করি না। আচ্ছা, পি ছিল 100 টাকা, আসল মানে মেন টাকাটা ছিল 100 টাকা, আর ছিল সুদের হার 12%, আর টি ছিল হচ্ছে 1/12। 1/12 মানে হচ্ছে দেখো 1 মাস ছিল, তাই না, 1 মাস ছিল, তাহলে 1 মাস মানে হচ্ছে কত বছর? 12 মাস মানে যদি 1 বছর হয় তাহলে 1 মাস মানে 1/12 বছর, তাই এখানে 1/12 লেখা হয়েছে বাই 100। সব কিছু কাটাকুটি করলাম, দেখো 1 এলো অ্যান্সার, অর্থাৎ সুদটা হচ্ছে 1 টাকা। তো কোশ্চেনে যা ছিল সেটা একদমই ঠিক ছিল, ওকে, প্রথমটা সত্য। নেক্সট দেখো কী দিয়েছে, বলতে হবে কি না, a×2 - √3 = b×2 + √3 যদি 1 হয়, তাহলে দেখাতে হবে যে a² - b² = 8√3। এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এইটা ইকুয়াল টু 1 লিখতে পারি, এই যে লিখেছি, এইটা ইকুয়াল টু 1, এইটাকে তলায় নিয়ে চললাম, তাহলে a = 1/2√3, ঠিক আছে, a = 1/2√3। একইভাবে বিকে যদি আমরা তলায় নিয়ে যাই তাহলে দেখো b = 1/2 + √3, ওকে। এবার দেখো তোমরা তো করণীয় সময় কনসেপ্ট খুব ভালো করে জানো আশা করি। কি হয় না, a = যদি 1 + 2/√3 হয়, তো এইখানে যা থাকে তার ঠিক বিপরীত, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস দিয়ে ওপর নিচে গুণ করে দিতে হয়, আর ভ্যালুগুলো সেমই রাখতে হয়। তো দেখো মানে করণীয় আসন করছি, 2 - √3 ছিল, 2 + √3, 2 + √3 ওপর নিচে গুণ করলাম। এবার এইটা মানে কি হয় দেখো, a + b × a - b ফর্মুলা চলে যায়, অর্থাৎ 2 × 2 = 4, 2² - √3 তার স্কোয়ার হয়ে যায়, 2² মানে 4, √3² মানে 3, -3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1।
তো বাই যেহেতু 1 থাকে তাই এটা এখানে জাস্ট 2 + √3 লিখছি, কারণ বাই নিচে 1 থাকলে কোনো ব্যাপার হয় না। তো এই আর এই 2 - √3 হলো b = 1/2 + √3/2 - 3। তো এইভাবে আমরা দুটো ভ্যালু বের করে নিলাম a আর b। ওকে, এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা জানি না a প্লাস b ইন্টু a মাইনাস বি। ওখানে একবার a প্লাস বির ভ্যালু বসালাম, এইটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি দুটো করলাম। দেখো এবার কি হলো না, প্রথমে এই দুটো কাটলো, তারপরে এই দুটো কাটলো, প্রথমে 2 আর 2 4 এলো, তারপরে √3 2√3 হলো, অর্থাৎ 4 2 8 8√3, অর্থাৎ অপশানটা ঠিক আছে, সত্য। ওকে, নেক্সট কোশ্চেন কী ছিল, যে বৃত্তস্থ চতুর্ভুজের মনে হয় পরস্পর, হ্যাঁ বিপরীত কোণগুলো পরস্পর দেওয়া আছে, দেখো পরস্পর পূরক দেওয়া আছে। ঠিক আছে, পূরক মিন্স হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পরস্পর দুটো কোণ মানে বিপরীত দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কী বলছে না 90 ডিগ্রি হবে, কিন্তু না হয় 180 ডিগ্রি, অর্থাৎ সম্পূরক হয়, তাহলে স্টেটমেন্টটা মিথ্যে আছে, ফলস। ওকে, নেক্সট কী বলছে দেখো, আচ্ছা যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে অধমর্ণ। ঠিক আছে, বাট না, এটা ভুল। যে ব্যক্তি ধার দেয় তাকে বলে উর্ত্বধর্ম মনে হয়। ঠিক আছে, ঊর্ধ্বধন্য বা ঊর্ধ্বমন্য এরকম কিছু একটা, তাকে ঊর্ধ্বমন্য বলা হয়, সামথিং এরকম কিছু একটা হবে। আর যে টাকা নেয় তাকে বলা হয় অধমর্ণ। ওকে, মাথায় রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। খুব ডিপলি কোশ্চেন করেছে এগুলো এই সেটটায়। ঠিক আছে, এতটাও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তোমাদের হয়তো আশা করি আসবে না, বাট প্র্যাকটিস করো, খুব ভালো ভালো কোশ্চেন আছে, শেখার মতো জিনিস আছে এর মধ্যে। আচ্ছা, নেক্সট বলছে একটা গোলকের আয়তন একটা বক্রতলে যদি সাংখ্যমান সমান হয় তাহলে গোলকটির ব্যাস হয় 3 একক। এইবার দেখো এখানে তোমাদের কোশ্চেনটা ভালো করে দেখো তোমরা, গোলকের আয়তন বলেছে ও বক্রতলের সাংখ্যমান, এখানে কিন্তু বক্রতলের কি বলছে যে আমি বুঝতে পারলাম না। সাধারণত পড়ে যা মনে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের কথাই বলছে, মানে 4πr² কথা বলছে। তো আশা করি বক্রতলের ক্ষেত্রফল কথা যদি বলে থাকে তো ওই দুটো ইকুয়াল করলে দেখো আর ভ্যালু 3ই আসছে, কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া আছে মিথ্যে, অর্থাৎ ব্যাসার্ধ 3 হবে না। আচ্ছা, এখানে গোলকটির ব্যাস 3 একক। আচ্ছা আচ্ছা, এটা আমারই ভুল হয়েছে, এটা আমরা সত্য লিখেছি, বাট এটা মিথ্যে হবে, বিকজ আমাদের ব্যাসার্ধ বেরিয়েছিল 3। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে ব্যাস 3 দেখাতে হবে, কিন্তু ব্যাস তো 3 দুগুণী 6, তাই তো, তার মানে স্টেটমেন্টটা ওখানে ভুল আছে, অর্থাৎ মিথ্যে হবে। এবার দেখো অঙ্কটা কী করে করছি বলে দিচ্ছি। এই হচ্ছে গোলকের আয়তন 4/3πr³, আর হচ্ছে গোলকের কিনা সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 4πr²। আচ্ছা, একটা কথা মধ্যে বলে রাখি, এই যে কোশ্চেনগুলো আমরা সলভ করছি, তো এগুলো আমরা সাধারণত খুব ফাস্ট করার চেষ্টা করছি, কারণ অনেক সেট আছে, তোমার WBHতেই আছে 32টা ম্যাথের সেট, প্লাস 20খানার মতো ফিজিক্যাল সায়েন্সের সেট, প্লাস এবিটিতে আছে না হলেও কমপক্ষে 45টা মনে হয় ম্যাথ আছে, 45টা ফিজিক্যাল সায়েন্স আছে। তো এই টোটালটা আমরা যেহেতু কভার করার চেষ্টা করি, তাই এগুলো খুব ফাস্ট আমাদের করতে হচ্ছে। তো বাই চান্স এমনকি আমরা কিছু কিছু অঙ্ক এখানে মানে গ্যাপ মানে ছেড়েও দিচ্ছি। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক আমরা এখানে স্কিপ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে সেগুলো একটুখানি ভেবে ভেবে করতে হবে, বাট সেগুলোও তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে। যখন আমরা করবো তখন এই ভিডিও ডেসক্রিপশনে যে পিডিএফটা আছে তার সঙ্গে আমরা অ্যাড করে দেবো। ধরো এখানে কিছু কিছু কোশ্চেন আমরা কিন্তু করিনি, সেগুলো বলে দেবো কোনগুলো করিনি, বেশি না, মাত্র 3 থেকে 4টা অঙ্ক আমরা করতে পারিনি, তো সেগুলো আমরা পিডিএফে অ্যাড করে দেবো। ভিডিও তো আর অ্যাড করা সম্ভব না, ভিডিও আপলোড হয়ে গেলে আর তখন আর অ্যাড করা যায় না, বাট পিডিএফে আমরা অ্যাড করে দেবো, না হলে অন্যান্য কোনো একটা মাপের মাধ্যমে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। আরেকটা কথা, যদি ধরো কোনো অঙ্ক করতে গিয়ে ভুল হতেই পারে, সবারই ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, বাট এই যেমন দেখলে আমি এটা যখন অ্যান্সার মিলিয়েছিলাম তখন আমি এটা তাকে পাশে 70 লিখে রেখে দিয়েছি, কারণ আমার অ্যান্সার 3 বেরিয়েছে, আর ওখানেও অ্যান্সার ওখানে কোশ্চেনে 3 বলে একটা অপশান ছিল, তো আমি দেখে বলছি না অ্যান্সার তো ঠিকই এসছে, বাট ওখানে যে ব্যাস চেয়েছে আর আমি ব্যাসার্ধ বের করে বসে আছি সেটা কিন্তু আমি তখন দেখতে পাইনি, বাট এখন দেখতে পেলাম। ঠিক আছে, তো এই ধরনের ছোটো ছোটো সিলি মিস্টেক কিন্তু থাকতেই পারে। ঠিক আছে, ওই জন্য ডাইরেক্ট পিডিএফের উপর ভরসা করবে না, আমাদের ভিডিওটা ভালো করে এখন অ্যানালিসিস হচ্ছে না, এটার মাধ্যমে অনেকটাই বেরিয়ে যাবে। আর যদি কারো মনে হয়ে যায় যে আমার কোনো একটা জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই তুমি এটা করবে, ভিডিওর কমেন্টে একবার জানিয়ে দিও যে স্যার এই জায়গাটা আপনার ভুল হয়েছে, বা এই অঙ্কটা আপনি এই জায়গাটা ভুল করেছেন। এতে আমি এক ফোঁটাও খারাপ ভাববো না। তাহলে কী করবো না, সেটা আমরা জাস্ট ভিডিও ডেসক্রিপশানে লিখে দেবো যে এই টাইমে যে অঙ্কটা করানো হয়েছিল, বা 6-7 ধরো 6 দাগের 3 নম্বর যে অঙ্কটা করা হয়েছিল সেই অঙ্কটা আমি এই বলেছিলাম, বাট এইখানটা এই ক্যালকুলেশন হবে, ওটা আমরা ডেসক্রিপশানে লিখে দেবো। ওকে, তো এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, সবাইকে দায়িত্ব দিলাম
যদি কোথাও আমাদের ভিডিওতে ভুল দেখো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে, যাতে অন্যরা যাতে অনেকে ভিডিও দেখবে, অনেকে তো বুঝতে পারবে না যে এটা ভুল না ঠিক, বাট যারা বুঝবে তারা অবশ্যই জানে, তারা বাকিদের সুবিধা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস জিরো সমীকরণের দ্বিঘাত সমীকরণ হওয়ার সত্ত্ব হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো। একদম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এর পাশেই দেখবে লেখা আছে এ নট ইকুয়াল টু জিরো। তোমরা যখনই সিদ্ধার্থের সূত্র বা যে চ্যাপ্টারটা আছে তোমাদের দ্বিঘাত সমীকরণে, ওখানে যখনই এই প্রথমে এই টার্মটা দেখতে হবে, দেখবে পাশে এ নট ইকুয়াল জিরোটা কিন্তু লেখা থাকে, বিকজ এ ইকুয়াল জিরো হয়ে গেলে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে গুণ জিরো, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ জিরোই হয়ে যায়, তাহলে ওটার দ্বিঘাত সমীকরণ থাকেই না, ঠিক আছে। সেই জন্যই বলা হয় এর ভ্যালু জিরো বাদ দিয়ে যা খুশি হতে পারে, -2 -3 5-3 2 6 যা খুশি, ঠিক আছে। কিন্তু বি সি এর মান আবার জিরো হতে পারে, বি সির মান আদার্স যে নাম্বার আছে সব নাম্বার তো হতেই পারে, এবং সাথে সাথে কিনা জিরো কিন্তু হতে পারে। ওকে, এগুলো মাথায় রাখবে। এবার চলো 4 দাগ অর্থাৎ 2 মার্কসের অঙ্কের দিকে ঢোকা যাক। দেখো প্রথম অঙ্কটা কী দিয়েছে, বার্ষিক 5% সরল হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করো। ঠিক আছে, 5% দিয়েছে, সেই মাসিক সুদ 1 টাকা বলে দিয়েছে, আর যেহেতু মাসিক বলে তাই 1/12 নিয়েছি আমরা, একটু আগেই বললাম 1 মাস মানে 1/12 বছর। ব্যাস কত টাকার, এর টাকা ধরে নিয়েছি আমরা এক্স, ধরি আসলটা হচ্ছে এক্স। ব্যাস এবার কাটাকুটি করো, কাটাকুটি তো সিম্পল তোমরা পারবে। এখানে ধরো আমরা যেটা করেছি, এই 5 দিয়ে কাটলাম 20, 20 দুগুণে ধরো 240, 240 × 1 মানে 240। ওকে, নেক্সট দেখো এবিসিডি দেওয়া আছে, এই রেশিও এরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে কী করতে হয় না, আমরা যখনই এরকম ফ্র্যাকশন টাইপের রেশিও পাই, সেটাকে ফার্স্টে আমরা কী করে নেবো না, ফার্স্টে আমরা একদম সুন্দর একটা ইন্টিজারে আমরা সেগুলো কনভার্ট করে নেবো। তার জন্য আমাদের কী করতে হবে, এই নিচের রাশিগুলো আছে 2 3 4 5, এদের ফার্স্টে আমরা এলসিএম বা লসাগু বের করে নেবো। ঠিক আছে, লসাগু বের করে নিয়ে সেই লসাগু মানটা দিয়ে সবাইকে গুণ করব। দেখো এই 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ, আর 1 2 1 3 1 4 1 5কে 60 দিয়ে গুণ করলে যখন এটা দিয়ে গুণ করো তখন 30 আসে, যখন এটা দিয়ে গুণ করো তখন 20 আসে, যখন এটা দিয়ে গুণ করো তখন 15 আসে, যখন এটা দিয়ে গুণ করবো তখন 12 আসে। আচ্ছা ঠিক আছে, তো 30 20 15 12। ওকে, তো এই হলো এদের ইন্টিজারে ভাঙলে এরকম আসে এর অনুপাত। এইবার কি বলেছে, এ প্লাস বি ইস টু সি প্লাস ডি নিতে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো তোমরা এখানে আর একটা দুটো স্টেপ বেশি মানে করো, কারণ যেহেতু তোমাদের এটা একটা বোর্ডের এক্সাম হচ্ছে, সেখানে কিন্তু খুব খুঁটিয়ে খাতা দেখা হবে। ঠিক আছে, আর খুঁটিয়ে খাতা দেখাটা তখনই হয় সাধারণত, সাপোজ তুমি একটা এমন স্টুডেন্ট যার খুব মানে কষ্ট করে তোমরা হয়তো ম্যাক্সিমাম 40 কি 35 বা 40 বা 50 60 এরকম একটা অ্যান্সার করেছো, ঠিক আছে ম্যাথে, তখন কিন্তু তোমার খাতাটা অতটাও খুঁটিয়ে দেখা হবে না, বা তোমার যে সিলি মিস্টেকগুলো সেগুলো কিন্তু ধরা হবে না। কিন্তু যখনই তোমার নাম্বারটা ধরো 70 অ্যাভাব বা 80 অ্যাভাব বা 85 অ্যাভাব যেই হয়ে যাবে না, তখন তুমি একটা ভালো স্টুডেন্টের ক্যাটাগরিতে পড়ে গেলে, তখন তোমার খাতাটা কিন্তু আবার একবার যে স্যার দেখছেন খাতাটা ধরো, সে আবার তোমার খাতাটা ভালো করে চেক করবে, এবং তখন কিন্তু ছোটো ছোটো খুঁতগুলো সে ধরবে এবং 1/2 এরকম করে নাম্বার মাইনাস করতে যাবে। তো এই অঙ্কটা যদি এই জাস্ট এইটুকুনি করে তোমরা ছেড়ে দাও, তাহলে কী ভুল হতো সেটা তোমাদের বলে রাখছি। এখানে আমরা কি এইটুকু জাস্ট অনুপাত, তো আমরা ডাইরেক্ট অনুপাতের ভ্যালু এরকম বসাতে পারি না। কী বললাম বুঝতে পারলে, ডাইরেক্ট অনুপাতের ভ্যালু এরকম মানে এ এ এ বরাবর 30 আছে বলে আমরা এ বরাবর 30 আছে বলে এখানে 30 বসিয়ে দিলাম এর ভ্যালু না, এখানে তোমাদের একটা ধরে নিতে হয় কনস্ট্যান্ট। কী কনস্ট্যান্ট না, এরকম লিখতে হবে এই লাইনের পরে যে ধরি এ ইকুয়াল টু 30K, এই প্রত্যেকটার সঙ্গে কে গুণ করে তখন এর ইকুয়াল লিখবে। বি ইকুয়াল টু 20K, একটা কনস্ট্যান্ট কে গুণ করে নিচ্ছ। সি ইকুয়াল টু 15K, আর ডি ইকুয়াল টু 12K। মনে থাকবে এসবগুলো কে দিয়ে লিখবে, এবং তারপরে এ ইকুয়াল লিখবে 30K, বি ইকুয়াল টু 20K, সি ইকুয়াল টু 15K, ডি ইকুয়াল টু 12K। সব কে দিয়ে এলো, তাহলে এই দুটো যোগ করে আসে 50 না 50K আসে, এই দুটো যোগ করে 27 না 27K আসে। এবার যেহেতু অনুপাতে আছে তাই লাস্টে গিয়ে আবার ওই কে দুটো কী হবে না কেটে যাবে। আচ্ছা, তো এই হলো, তো এইভাবে জাস্ট লাস্টে কেগুলো কেটে যাবে, কেটে গিয়ে লাস্টে 50:27 অ্যান্সার আসবে। ওকে, তো এই জন্য কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে গেছে, যেহেতু লাস্টে কি কনস্ট্যান্টগুলো কেটে যাচ্ছে, বাট এটা কিন্তু পারফেক্ট ওয়ে না। আমরা জাস্ট যেহেতু অঙ্কগুলো ফার্স্ট করতে হচ্ছে, আমাদের টোটাল সলভ করতে হচ্ছে, ওই জন্য আমরা কিন্তু তাড়াহুড়ো করে কিছু কিছু অঙ্ক করে দিয়েছি, বাট আমরা ভিডিওতে সমস্ত কিন্তু ডিসকাস করে দেবো। ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে, অবশ্যই ভালো করে দেবো। ওই পিডিএফ ডাউনলোড করে নিয়ে পালিয়ে গেলাম, পিডিএফ বুঝতেও পারবে না কী লেখা আছে, ঠিক আছে, পারবে বুঝতে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট বা জানে তারা বুঝতে পারবে, বাট সবাই কিন্তু পারবে না, সেজন্য ভিডিওগুলো ভালো করে দেখবে।
নেক্সট কোশ্চেন কী বলে দেখো, 3 দাগের কোশ্চেনটা কী আছে, এক্স ইকুয়াল টু, আচ্ছা 1/x করে 2 মাইনাস রুট থ্রি দেওয়া, তাহলে এক্সের ভ্যালু কত? খুবই ইজি, 1/x করে 2 মাইনাস রুট থ্রি থাকে, কোনাকুনি গুণ করলে এক্স ইকুয়াল টু 1/2 রুট থ্রি আসে। সে আগেরটার মতো আবার সে কন্টিনিউশন করলাম, একটু আগে অঙ্কটা করলাম, তাহলে 1 2 প্লাস রুট থ্রি আসে, অ্যান্সার হচ্ছে 2 প্লাস রুট থ্রি। খুব ইজি ছিল 2 মার্কসের জন্য, খুবই সোজা অঙ্কটা। নেক্সট দেখো কী দিয়েছে, বলছে কিনা 4 দাগের অঙ্কটা, 4/4 এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? এই তোমার ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশনটাকে আগে কিনা আমরা ঠিকঠাক ফর্মে নিয়ে আসবো। কোন ফর্মে না, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, ওই ফর্মে নিয়ে আসবো। এক্স মাইনাস এক্স, কে দিয়ে 2x গুণ করে দিলাম, কে 2x ইন্টু প্লাস কে প্লাস এক্স স্কোয়ার থাকলো, এখানে -1, আর এখানে দেখো এই এক্সগুলোকে আমরা এক জায়গায় আনবো। তো এখানে এদের যোগ করলে কী আসে, মাইনাস কমন নিলে 1 প্লাস 2k ইন্টু এক্স, আর এই কনস্ট্যান্ট কে চলে এলো, তাহলে কী হলো, এক্স স্কোয়ার এর ভ্যালু 1, বি এক্স মানে বির ভ্যালু হচ্ছে মাইনাস অফ 1 প্লাস 2k, আর সি ইকুয়াল টু কে, তাহলে এবিসি পেয়ে গেলাম। এবার আমরা জানি দুটো একটা দ্বিঘাত সমীকরণ দুটো বীজই হয়, এবং দুটো বীজের যোগফল হচ্ছে, ধরো দুটো বীজ যদি আলফা বিটা হয়। আচ্ছা এইখানে দেখো আবার ভুল কী হতে পারে, আমি এখানে আলফা বিটা ডাইরেক্ট করে দিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই খাতায় এরকম লিখবে যে ধরি প্রদত্ত সমীকরণটির, বা একটাকে দাগ নম্বর দিয়ে 1 নম্বর, ধরি 1 নং সমীকরণটির দুটি বীজ হলো আলফা ও বিটা, তারপরে তোমরা এই লাইনটা আসবে, ওকে, আলফা ও বিটা। এবার দেখো আলফা প্লাস বিটা এগুলো কী হয় না, মাইনাস বি বাই এ, তো এটা হচ্ছে গিয়ে মাইনাস বি মানে এটা মাইনাস গুণ করে প্লাস হয়ে যায়, আর এ মানে হচ্ছে 1, তাই এটার তলায় 1, আর তলায় 1 লেখার কোনো মানে হয় না বলে আমরা জাস্ট এটাকে 1 প্লাস 2k লিখেছি। আর 1 প্লাস 2k ইকুয়াল টু 0, কেন 0, কারণ বলে দিয়েছে যে বীজ দুটো যোগফল হচ্ছে 0, তাই এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 0 হলে কে 2k প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এই পাশে 1 গেলে -1, এই 2টা নিচে লেখা -1/2, ব্যাস এই হচ্ছে অঙ্ক। ওকে, চলো নেক্সট দেখা যাক কী আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো, এখানে কী দিয়েছে, খুবই ভালো একটা অঙ্ক দিয়েছে। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কিনা 3 সেমি আর 8 সেমি, তাদের কেন্দ্রের দূরত্ব 13 সেমি, তাহলে এর একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। কী বলেছে না, সাধারণ স্পর্শক একটা দৈর্ঘ্য নির্ণয় করো। এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমাদের বইতে আছে কি না, বাট এটা হয়তো ওল্ড সিলেবাসে ছিল, কনসেপ্টটা এরকম ছিল। একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা বোঝানোর আগে তোমাদের একটা কাজ করে দিই, কী করে করতে হয় অঙ্কটা দেখিয়ে বলেছি তোমাদের আগে। তো দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ সামথিং দেওয়া আছে, এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করে তারা একে অপরের থেকে দূরে মানে মানে স্থান করেছে বা যাই হোক আছে, এবং বলছে তাদের যে ধরো সাধারণ স্পর্শকটা, ওকে, এই সাধারণ স্পর্শকটা যেটা কিনা প্রত্যেককে টাচ করে গেছে, এটার কিনা লেন্থ কী হবে, ওকে, এটার লেন্থ কী হবে, এটার লেন্থ হচ্ছে কিনা তাদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা আছে 13 তার স্কোয়ার মাইনাস ওদের যে ব্যাসার্ধ দুটো অর্থাৎ 8 - 3 তার স্কোয়ার, ওকে, তাহলে 13 স্কোয়ার মাইনাস দিয়ে 8 - 3, অর্থাৎ 8 ছিল বড় বৃত্তের ব্যাসার্ধ, 3 ছিল ছোটো বৃত্তের ব্যাসার্ধ, 8 - 3 তার স্কোয়ার, বা 3 - 8 করলেও সেই ঘুরে ফিরে একই অ্যান্সার যেহেতু স্কোয়ার আছে, আর তাদের রুট আবার। তো এইভাবে অ্যান্সারগুলো বের করতে হয়, মিডলের ডিস্টেন্স আর তাদের ব্যাসার্ধের বিয়োগফলের বর্গ, তাদেরকে বিয়োগ করলেই দেখা যাচ্ছে 59 মাইনাস 169 মাইনাস 25 মানে হচ্ছে কিনা 144, এটা কিন্তু 144 বলে রুট 144 মানে 12 সেমি, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য হয় 12 সেমি। এবার এটা সাধারণত কনসেপ্টটা এরকম ছিল, ধরো এই একটা বৃত্ত আছে আর একটা এরম বৃত্ত আছে, তো এবার কী করতে হয় না, প্রথমে 8 - 3, 8 - 3 করলে কত আছে না, ধরো 5 আসে, তো এরকম 5-এর মাপের একটা এরকম বৃত্ত এঁকে নিতে হয়, ঠিক আছে, এরকম ভেতরেই নাকি ধরো বাইরে এরকম এটা এঁকে নিয়ে এবার এর সাহায্যে কিনা এর উপরে একটা বা এই কেন্দ্র দিয়ে মনে হয় একটা কিছুটা করে তারপরে এগুলোকে মেপে করে করা হয়, ঠিক আছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো এটা তোমাদের বইতে নেই বা ওল্ড সিলেবাস ছিল, তো এরকম কিছু একটা কনসেপ্ট যদি কেউ জানো তো ভালো, নাহলে যা এই সূত্রটাই মনে রাখবে, ওকে। এবার দেখো কী বলেছে নেক্সট কোশ্চেন, 6 দাগ, এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে যার এবি ইকুয়াল টু এডি, এবি ইকুয়াল টু বলেছে এডি, আর কি বলেছে না অ্যাঙ্গেল এ বিডি 30 ডিগ্রি হলে বিসিডি কত, এবি ইকুয়াল টু এডি, অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে বলছে বিসিডি কত, তাই তো, তাহলে বলছে বিসিডি কত, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে বলছে, মনে থাকবে। চলো এবার দেখা যাক, এই একটা বৃত্ত চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্ত চতুর্ভুজ হওয়া মানেই কিন্তু ওই যে ফর্ম যে আমরা উপপাদ্যটা পড়েছিলাম এবং যেটা আমরা বলেছিলাম এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে ওইটা,
আমাদের যে সাজেশন ভিডিওতে বলা হয়েছিল, তো সেটাতে কী বলা হয়েছিল যে একটা বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ দুটো যোগ করলে টোটাল 180 বা পরস্পর সম্পূরক হয় বা 180 ডিগ্রি দেয়, মনে থাকবে। এইবার দেখো একটা জিনিস, এই বাহুটা সমান, এই বাহু দুটো কি পরস্পর সমান, এইটা আমরা মিলিয়ে দিলাম, বিডির কর্ণটাকে আমরা মিলিয়ে দিলাম, তাহলে ট্রায়াঙ্গেল তৈরি হলো না, এ বি ডি, ঠিক আছে। এবং এটা কি ধরনের ট্রায়াঙ্গেল, এই বাহুটা যখন সমান হয়ে গেল, তার মানে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাই না? যখন একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে যায় তখন সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। আর তাদের কি না, বাহু সংলগ্ন যে দুটো কোণ থাকে সে দুটো কোণ একে অপরের সঙ্গে সমান হয়। তার মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হতে বাধ্য। তাহলে এটা 30, এটা 30, টোটাল হলো 60, একটা ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180, তাহলে এটা 30, এটা 30 হলে এটা 120 হতে বাধ্য। তাহলে এই অ্যাঙ্গেলটা 120, ওকে। আবার কি বলেছিল, এই অ্যাঙ্গেলটা মিলে 180, তাহলে তার মধ্যে এটাই যদি 120 হয় তাহলে এটাই হচ্ছে 60, অঙ্ক শেষ, 60 ডিগ্রি। এটা যদি তোমরা একটু ভিডিওটা আবার পিছনে নিয়ে গিয়ে ভালো করে দেখো, বারবার দেখো, যে বুঝতে পারো ঠিক বুঝিয়ে যাবে, কনসেপ্ট পুরো পারফেক্ট দেওয়া আছে। নেক্সট কী বলেছে না, ও কিন্তু একটা বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর এখানে স্পর্শক টানা হলো, তো স্পর্শকের দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে বৃত্তটির ব্যাস কত, এটা কিন্তু মাথায় রাখবে। এই ব্যাসার্ধ কিন্তু বারবার আমার ভুল হয়, ঠিক আছে, তোমাদের জানি না কী হয়, বাট আমার কিন্তু ব্যাসার্ধতে কিন্তু অনেকবারই মানে অনেক অঙ্কে এরকম ভুল হয়েছে। ওই ব্যাস পড়ার পরে আমি আর ব্যাসার্ধ বা ব্যাস আমি কত পড়ি না, করে দিই, ভুল হয়ে যায়। বাট তোমরা কিন্তু এটাকে ভালো করে মেনটেন করবে, কী বলছে যে ভালো করে পড়ে তারপর অ্যান্সার করবে। আচ্ছা, এই একটা বৃত্ত আছে, ও কেন্দ্র বৃত্ত, তার একটা দূরত্ব একটা দূরে একটা বিন্দু আছে এর থেকে এর উপর একটা স্পর্শক টানা হয়েছে, যার দৈর্ঘ্য এপির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, ওকে। আর কি বলেছে না, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কিনা, না ব্যাসার্ধ না, এই ও থেকে এর ডিস্টেন্স হচ্ছে কিনা 26, ও থেকে এর ডিস্টেন্স 26, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে বলছি কি না এইটুকুনি কত, পুরো ব্যাস বলেছে কত, ব্যাসার্ধ না কিন্তু। তার ফার্স্টে ব্যাসার্ধটা বের করো, দিয়ে তাকে 2 দিয়ে গুণ করো, তাহলেই আমাদের ব্যাস বেরিয়ে যাবে। তো এইখানে দেখো, এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাই না, এবং এই ট্রায়াঙ্গেলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, মাথায় রাখবে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা 26, এটা হচ্ছে লম্ব যেটা 10, তাহলে ভূমি বের করতে হবে। তাহলে এই দেখো আমরা কী লিখেছি, হয় না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার গেলে অতিভুজ স্কোয়ার, পিথাগোরাস সূত্র ইউজ করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার তার রুট, সেটা ইউজ করেছে। এই যে ওপি ইকুয়ালস টু ও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করে 24 এলো, ঠিক আছে। 26-এর স্কোয়ার করলে আই থিঙ্ক 676 এরম টাইপের কিছু হয়, আর 26-এর স্কোয়ার করলে 676 হয়, আর 10-এর স্কোয়ার করলে 100, তো 676 থেকে 100 গেলে আই থিঙ্ক 467 মতো, 476, হ্যাঁ 476 হয়, আর 476 মানে 24-এর স্কোয়ার, যতটা মনে পড়ছে, ওকে। রুট করলাম, বেরিয়ে গেল ব্যাসার্ধ ওপি বেরিয়ে গেল, তার 2 টাইমস ওপি হচ্ছে ব্যাস, তাহলে 2 টাইমস ওপি মানে হচ্ছে না 48, মানে 2 গুণ 24 মানে 48, 48 হচ্ছে কিনা অ্যান্সার। নেক্সট কী দিয়েছে, ভি ট্রিপল আই, দেখো কী দিয়ে আছে, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হার ধরো R%, সূত্র বসিলাম A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে কিন্তু তোমরা একটা কাজ করো, যখন এই অঙ্কগুলো করবে তুমি লিখে নেবে, অবশ্যই এগুলো সব লিখবে। যেমন আমি ধরেছি না, চক্রবৃদ্ধি সুদের হার R%, আমি এটা লেখার পরে তোমরা এখানে লিখবে যে আসল না লিখবে সববৃদ্ধিমূল আসল লিখবে, আসল লিখে ব্র্যাকেটে পি দিয়ে ইকুয়াল টু লিখবে হচ্ছে 400, সববৃদ্ধিমূল লিখে ইকুয়াল টু এ লিখে পাশে লিখবে 441, এটা হচ্ছে এন মানে হচ্ছে বছর, এখানে বছর লিখবে, ব্র্যাকেটে এন লিখে ইকুয়াল টু কবে দিয়েছে 2 বছর, এগুলো সব লিখবে, লিখে তারপরে এই ফর্মুলাটা ইউজ করবে। আমি এগুলো লিখিনি, বাট এগুলো কিন্তু লিখতে হবে, আমি সময় বাঁচানোর জন্য লিখিনি, বাট তোমাদেরকে লিখতে হবে। 441 400 নিয়ে এলাম, নিয়ে স্কোয়ার করে এলাম, 21 স্কোয়ার এটা, আর নিচে একটা 20 স্কোয়ার, ওপর এটার স্কোয়ারগুলো তুলে দেওয়া হলো, ঠিক আছে। আর তাহলে কি না, এবার দেখো এটা জাস্ট কিনা এই একটাকে পাশে নিয়ে আসবে, 21 থেকে 1 গেলে হয় হচ্ছে 1/20 হয়, এইখানে 20 শূন্য কেটে গেলাম, তাহলে 5 হলো, 5 কি 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5%। এখানে ক্যালকুলেশনটা কাটাকুটি তোমরা করে নিও, বা লসও গসাগু যোগ যাই এটা তোমরা করে নিও,
ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 9 দাগের অঙ্কটা আমরা এর পরে বলছি, তার আগে 10 দাগটা বলে নিই। 10 দাগের অঙ্কটা দেখো কী বলেছে, একটা সমকোণী চৌপাল নিয়েছে, যার সমগ্র তলের ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর কি দিয়েছে না, বা ঘনফল দেওয়া আছে, আর দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। ঘনফল মানেই হচ্ছে আয়তন। তার মানে যদি ওর মাত্রাগুলো বের করতে হবে, যদি মাত্রাগুলো এবিসি হয়, এখানে এবিসি লেখা আছে, এ বি আর সি হয়, তার সমতলের ক্ষেত্রে কী লিখে 2 টাইমস এবিসি সি ইকুয়াল টু 192 বলে দেওয়া আছে। আয়তন তাহলে এবিসি, যেটা তোমাদের ঘনফল বলেছে 144, আর কর্ণের দৈর্ঘ্য কিনা রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 13, সব বলে দিয়েছে। ঠিক আছে, এইবার বলেছেন এবিসি বার করতে। তো আমার যা মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে, অঙ্কটা পুরো ভুল। কেন ভুল দেখো। আচ্ছা, এই সলিউশন আমি বেরও করেছিলাম 8, 9, 2, বাট এটা আশা করি সলিউশন এটা হবে না। আর তোমাদের দেখো অ্যান্সারও 8, 9 আর 2 দেওয়া আছে। তো 8, 9 আর 2 যদি হতো এ বি সি এর ভ্যালু, তাহলে ওই 8, 9 আর 2 দিয়ে এইটাই শুধু স্যাটিসফাই করে। অর্থাৎ এই এ বি আর সির ভ্যালু যদি আমি 8, 9 আর 2 বসাই দিই, তাকে গুণ করি, তখন শুধুমাত্র এই 144 ব্যাক করে। তাছাড়া তুমি যদি এই কর্ণের দৈর্ঘ্যের সূত্রের এখানে এই 8, 9 আর 2 এর স্কোয়ার করে যোগ করে তার রুট করো, কখনোই 13 দেয় না। বা এইখানে যদি তুমি এই 8, 9 এর ভ্যালু এখানে বসাও, এখানে 9, 2 বসাও, এখানে 2, 8 বসাও, বসে তাদেরকে গুণ করে যদি 2 দিয়ে মানে গুণ করে যোগ করে দেওয়া 2 দিয়ে গুণ করো, তাহলে কখনোই 192 দেয় না। অর্থাৎ এবিসি এর ভ্যালু এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না, শুধু একটাকে স্যাটিসফাই করে। তার মানে একটা কথা তোমরা মাথায় রাখো, যখনই কোনো একটা ভ্যালু, ঠিক আছে, সেম ভ্যালু এবিসি তিনটার ক্ষেত্রে সেম, কিন্তু দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, একটাকে করছে, দুটোকে করছে না, তার মানে অঙ্কটার মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে এটা ভুল আছে। বাট তোমাদের যদি কারো এটা হয়ে থাকে, তো অবশ্যই আমাদেরকে জানাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কী করে সলভ করলে এটা তোমরা সেখানে আমাকে জানাতে পারো। ওকে, নেক্সট কী আছে চলো দেখা যাক। আচ্ছা, এবার আমরা 9 দাগটা করবো। 9 দাগে কী বলেছে দেখো, একটি বৃত্তের ওপর অবস্থিত পি আর কিউ দুটো বিন্দুতে স্পর্শক এঁকেছে কিনা, দুটি বিন্দু পরস্পরে এই বিন্দুতে ছেদ করেছে, না বিন্দুটা পরস্পর কিনা এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি এ কিউ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এপি কিউ কত। একটা বৃত্ত আছে, এর ওপর দিয়ে একটা স্পর্শক যাচ্ছিলো, এর ওপর একটা স্পর্শক যাচ্ছিলো পি আর কিউ বিন্দু দিয়ে, হঠাৎ করে তারা এখানে গিয়ে মিট করে গেল। বলছে পি এ কিউ হচ্ছে 60 ডিগ্রি হয়, যদি পি এ কিউ 60 ডিগ্রি হয়, তাহলে এপি কিউটা কত, এপি কিউ কত, এপি কিউ এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। এই অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেল বার করতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেল বার করতে হবে। দেখো, এখানে তোমাদের একটা কনসেপ্ট বলি, তোমরা হয়তো অনেকে জানো যে একটা বিন্দু থেকে যদি একটা বৃত্তের উপর দুটো স্পর্শক আঁকা হয়, সাপোজ এইটা এসে এখানে মিট করাও যা, এই বিন্দু থেকে এই দুটো স্পর্শক গিয়ে টাচ করাও, একই কথা, কোনো আলাদা কিছু না, স্পর্শক হলেই হবে। ঠিক আছে, যেহেতু এটা একই বিন্দু থেকে গিয়ে টাচ করেছে, তার মানে এটা আমরা বলবো, এটা তোমাদের একটা প্রয়োগ, এটা উপপাদ্য টাইপের আছে, যে কিনা একই বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানা হয়, তো তাদের সেই যে স্পর্শকের দৈর্ঘ্য দুটো সেম হয়। অর্থাৎ এই এপি যে এটুকু ডিস্টেন্স 10 হলে এইটাও 10ই হবে। এটা যদি 100 হয়, তাহলে এটাও 100 হয়। তাহলে এই দুটো দৈর্ঘ্য কিনা সবসময় এ থেকে পি এর দৈর্ঘ্য আর এ থেকে কিউ এর দৈর্ঘ্য সবসময় সমান হয়, অলওয়েজ সেম। তাহলে দেখো এই দুটো যদি আমরা অ্যাড করি, তাহলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, এ পি কিউ একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না, যার এই বাহু দুটো কি পরস্পর একে অপরের সমান। এক্ষুনি তো মানে বললাম, তোমাদের প্রমাণ করে দিলাম যে কিনা একই বিন্দু থেকে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সবসময় সমান হয়। তাহলে একটা ত্রিভুজ যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ ফর্ম করছে। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ফর্ম করছে, তাই এই অ্যাঙ্গেলটা সেম হবে, তাই তো। আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে দেখো 60, একটা ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তার মধ্যে এখানেই 60 চলে গেল, পুরো থাকলো বাকি কত না 120। এবার 120-র অর্ধেক অর্ধেক এখানে ভেঙে ভেঙে যাবে, তাহলে এটা হবে 60, এটা হবে 60, বোঝা গেল। এটাও 60, এটাও 60, 120, আর এই 60 180। ওকে, যেহেতু এখানে অ্যাঙ্গেল দুটো সমান হয়, তাই 120-কে 2 দিয়ে ভাগ করলাম। যদি আমাদের হাতে 150 থাকতো, সাপোজ আমাদের হাতে ছিল 150, সেটাকে আমরা এখানে যদি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এই অ্যাঙ্গেলে 75 হতো, এই অ্যাঙ্গেলে 75 হতো, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে দেখো 60, 60, 60 হয়ে গেল। তাহলে এতক্ষণ আমরা এটাকে কী ভাবছিলাম না, সমদ্বিবাহু ত্রিভুজ, বাট এখন এটা কী দেখা গেল, এটা একটা সমবাহু ত্রিভুজ হয়। তাই এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে এসছে, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই 60, 60, 60 করে অ্যাঙ্গেলগুলো হয়। ওকে, তাহলে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তিনটে বাহুই কিন্তু লাস্টে দেখা যাচ্ছে সেম হবে, বোঝা গেল। নেক্সট প্রবলেম। আচ্ছা, পরের অঙ্কটা একটুখানি গন্ডগোল আছে, এটা জানি না কোন জায়গায় ভুলটা হচ্ছে, তো এটা তোমরা অবশ্যই আমাকে জানিও, যেভাবে বললাম হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা ইউটিউবে ভিডিও কমেন্টের মাধ্যমেও জানাতে পারো। তো দেখো, এখানে আমরা কী করছি, একটা শঙ্কু এঁকেছি।
তাই না? এবার কি বলেছে, শঙ্কুটার শীর্ষকোণ। তোমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শীর্ষকোণ আর অর্ধ শীর্ষকোণ এই কনসেপ্ট দুটো কী। কারণ আমাদেরকে কোথাও শীর্ষকোণ ইউজ করতে হবে না, সবসময় ইউজ করতে হবে কি না, অর্ধ শীর্ষকোণ। ওকে, এখানে বলে দিয়েছিল শীর্ষকোণটা 2 আলফা, মানে এই পুরো অ্যাঙ্গেলটা ছিল 2 আলফা। তার মানে এই অর্ধেক অ্যাঙ্গেলটা কী হবে, আলফাই হবে নিশ্চয়ই। দেখো যেভাবে আমরা ছবি গেছি, এই অর্ধেকটা আলফা, পুরো 2 আলফা, এই পাশেও আলফা, পাশেও আলফা, পুরো 2 আলফা হলে এইটুকুনি আলফাই হয়। ওকে, আর কি বলে দিয়েছে না, হাইটটা এইচ, এই হাইটটা করেছে এইচ, তার বের করতে হবে ব্যাসার্ধ কত আর তির্যক উচ্চতাটা কত। ওকে, এইবার দেখো বইতে অ্যান্সারে কী আছে, এইচ ট্যান আলফা আমার বেরিয়েছে ব্যাসার্ধ, কিন্তু বইতে আছে এইচ কট আলফা। অর্থাৎ এখানে গণ্ডগোলটা কোন জায়গায় হয়েছে না, লম্ব আর ভূমিতে মানে লম্ব আর ভূমিকে ধরা নিয়েই গণ্ডগোলটা হয়েছে, যতটা মনে হচ্ছে দেখে। ঠিক আছে, যদি এর মধ্যে কোথাও ভুল পাও অবশ্যই আমাকে জানিও। তো সাধারণত দেখো এইখানে কিন্তু এই অ্যাঙ্গেল, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে না, এই বাহুটাই হচ্ছে কিনা উচ্চতা, এই নিচের বাহুটা হচ্ছে হয় ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা। এইটা দেওয়া আছে, এই দুটোকে আমাকে বার করতে হবে, এইটা আর এটা আমাকে বার করতে হবে, এই বাহুটা দেওয়া আছে। কী করে বার করবো, অ্যাঙ্গেল দেওয়া যেহেতু। দেখো এই যে ত্রিভুজটা আছে না, এটার ফার্স্ট বার করতে হবে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন জায়গায় তৈরি হচ্ছে, এই জায়গাটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই জায়গায় 90 ডিগ্রি তৈরি হলে তো এইখানে নিশ্চয়ই আমরা জানি ভূমির সঙ্গেই অ্যাঙ্গেলটা থাকে। ঠিক আছে, ভূমি আর অতিভুজের সঙ্গেই তো যে অ্যাঙ্গেল থাকে সেটা নিয়েই তো আমরা ত্রিকোণমিতিতে কাজ করে থাকি, তাই না? ট্যান আলফা, কট আলফা, এই যে আলফার ম্যানগুলো সেগুলো সবসময় এই কোণায় থাকে, এখানে 90 ডিগ্রি হয়। এটা হয় ভূমি, এটা হয় লম্ব, এটা হয় অতিভুজ। তাহলে এটা যদি ভূমি হয়, সরি এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এইটা বাই এইটা মানে কট আলফা, অর্থাৎ ওয়ে বাই ওবি মানে কট আলফা। যেহেতু ওয়েটা কি, ওয়েটা ভূমি, ওবিটা লম্ব, তাই ভূমি বাই লম্ব ইকুয়াল টু কট আলফা নিলাম। ওয়ে মানে হচ্ছে এইচ বসালাম, ওবি মানে আমরা বের করতে হবে আর বা ব্যাসার্ধ বলতেই পারো, যে হলো কট আলফা। এবার দিলাম কোনাখুনি গুণ করে, তো ওবির সঙ্গে কট আলফা গুণ হওয়ার কথা, বাট 1 বাই কট আলফাকে 1 বাই ট্যান আলফা করে এইচ দিয়ে গুণ করে দিয়ে ওবি ইকুয়াল টু এইচ ট্যান আলফা আমরা বের করে নিলাম। অর্থাৎ ওবি মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা এইচ ট্যান আলফা বেরোলো। ঠিক আছে, কিন্তু অ্যান্সারে আছে এইচ কট আলফা। কী করে করেছে বা কেন এই বাহু দুটো লম্ব আর ভূমিকে এদিক ওদিক করলো আমি বুঝতে পারলাম না, তোমরা একটু জানিও আমাকে, যেদিকে এটা করে থাকো ঠিকঠাক করে। আচ্ছা, তির্যক উচ্চতা এল। ওকে, এটা কি করে না, সেই ওই পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার মানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট অফ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাই অতিভুজ ইকুয়াল রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেই এখানে এইচ স্কয়ার ট্যান স্কয়ার আলফা এইচ স্কয়ার নিলাম, 1 প্লাস ট্যান স্কয়ার আলফা বসেছি, বিকজ আমরা জানি সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু সেক স্কয়ার আলফা, দুটো স্কয়ার আছে তাই এখানে। আর যেহেতু এটা হাইট মানে উচ্চতা একটা ধনাত্মক সংখ্যা, তাই রুট করে কিনা এর পজিটিভ ভ্যালুটাই নেওয়া হয়েছে এইচ সেক আলফা। ওকে, কিন্তু বইতে আবার আছে যেহেতু ওপরে এইচ ব্যাসার্ধ এইচ কট আলফা এসেছিলো, তাই ওদের কিন্তু তির্যক উচ্চতাও আবার এইচ কোসেক আলফা এসছে, যেখানে আমাদের এইচ সেক আলফা এসছে। তো এরমভাবে ভুলটা হয়েছে, তোমরা দেখো। নেক্সট কেস দেখো, XII একটা নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফল হচ্ছে সংখ্যমান সমান, অর্ধগোলকটি ব্যাসার্ধ কত? অর্ধগোলক, তাই 4/3 জায়গায় আমরা 2/3 ইউজ করেছি, কারণ অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব। আর কিনা 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ারটা কার ছিল না, এটা একটা হ্যাঁ অর্ধগোলকের সমগ্রতল, অর্ধগোলক তো এই হচ্ছে একটা অর্ধগোলক। তো এই পুরোটা ছিল যে 4 পাই আর স্কোয়ার, তার অর্ধেক হচ্ছে 2 পাই আর স্কোয়ার হয়, আর এইটাটা উপরে একটা মানে তল মতো তৈরি হয়েছে, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার আর হচ্ছে কিনা একটা পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার, ওরা 3টে পাই আর স্কোয়ার হচ্ছে এখানে। ঠিক আছে, তো এই আর 3টে পাই আর স্কোয়ার, ব্যাস। এবার পাই আর স্কোয়ার পাই আর কিউব কেটে গেলে এখানে 8টা থাকলো, 3 গুলো 9 হয়ে গেলো, আর 2টা চলে গেলো, তাই 9 2 মানে 4.5 একক ব্যাসার্ধ এই বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক কী আছে। 5 দাগ, দেখো এখানে বলেছি এরকম যে বার্ষিক কত হার সুদে 8টা বের করতে হয়, 2 বছরে এত টাকা, সমল চক্রবৃদ্ধি এত টাকা হয়। ওকে, তো ধরে নিলাম আর আসল পি যেভাবে লিখে করেছি, বছর টি সময় এটা ইকাল টু এত, মানে সবৃদ্ধি মূল মানে 2 বছর পরে গিয়ে এত টাকা হয়ে গেছে, এই 60,000 টাকা 9,998 টাকা বেশি হয়ে গেছে সুদে। তো ব্যাস, এটা সিম্পল কনসেপ্ট, এই ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টিতে প্রত্যেকটা ভ্যালু ঠিকঠাক করে বসাও, বসিয়ে কিনা জাস্ট ক্যালকুলেশন করো। একটা জায়গায় এসে দেখো এখানে স্কোয়ার আসবে, 108/100 স্কোয়ার এসছে, ব্যাস স্কোয়ার স্কোয়ার দুটো তুলে দাও, এই একটা পাশে গেলে কিনা 8/100 পড়ে থাকে, 100 কেটে গেলে 8 পড়ে থাকলে অ্যান্সার, 8-এর ভ্যালু হচ্ছে কিনা 8%।
জাস্ট কিছু না, সূত্রে বসানো আর এইটাকে মাথায় রাখা, ঠিক আছে? এই যে কাটাকুটির পরে এই যে ভ্যালুগুলো, এই 108 স্কোয়ারে যে এইটা আসা, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রাখার তো এখানে কোনো ব্যাপার না, তোমাদেরকে বুঝে কিন্তু মানে বের করতে হবে এটা 108 স্কোয়ার মানেই এটা। এটাই হচ্ছে আশা করি অঙ্কটার মেন টপিক হচ্ছে এই জায়গাটায়, যে তোমরা এটাকে পারফেক্ট স্কোয়ারে রূপান্তরিত করতে পারছো কি না, না তো অঙ্ক করতে পারবে না। চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটা আমি তোমাদের বইয়ের পেজ থেকে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের বইতে এটা করে দেওয়া আছে। দেখো কী দিয়েছিল না, 3 দাগ, যে কোনো টাকার, এটা 3 দাগ বলছি 5-3, কোনো টাকার 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের যথাক্রমে 400 টাকা 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার কত? এই অঙ্কটা তোমরা বইয়ের থেকে দেখে নিও, যেহেতু তোমাদের বইতে নিশ্চয়ই করে দেওয়া আছে, ওখান থেকে ভালো করে বুঝে নিও, না বুঝলে তখন জানিও, আবার বলে দেওয়া যাবে। নেক্সট, অংশারী কারবার, এটাও তোমাদের বইয়েরই অঙ্ক, ঠিক আছে? তাই ওখানে আমি লিখে দিয়েছি পেজ নাম্বার 204-এর 12 নম্বর অঙ্ক এটা, ঠিক আছে? পেজ নাম্বার 204-এর কিনা 12 দাগের অঙ্ক। তোমরা অবশ্যই এটা কিন্তু একটুখানি বাড়িতে প্র্যাকটিস করে নিও, ওকে? আমি আর বললাম না এখানে, জাস্ট এটার ইয়েটা বের করে, আনুপাতিক ভাগারটা বের করে, টোটালটা আমার লাভের থেকে আনুপাতিক ভাগা দিয়ে আমাদের গুণ করলেই তোমার লাভটা বেরিয়ে যায়। তো এই সেই লাভটা 7130 দেওয়া ছিল, ইকুয়াল করে দিয়েছি, এখান থেকে এক্সের ভ্যালু কাটাকুটি করে বেরিয়েছে 5। নেক্সট চলে আসে দ্বিঘাত সমীকরণে। দ্বিঘাত সমীকরণের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে তোমাকে ভাগ করা বুঝতে হবে। তো এখানে কিছু বলার নেই, এক্স স্কোয়ার 59কে আমরা লিখেছি 60-1, আর 29/30কে 29/30। আর যেহেতু আমরা জানি 1/1-2 মানে হচ্ছে 1 + 1/2, তাই একে ফার্স্টে 59কে আলাদা করে ভেঙে নিয়েছি এটুকুনিতে, আর এটাকে যোগ এ লিখেছি। বোঝা গেল? এটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে একটা টার্ম, মাঝখানে যোগ, এই যোগ এখানে ইন্টু এক্স -2। আর এক্স স্কোয়ার 60 মাইনাস, এবার দেখো এখানে এই -30 আর +29 করলে 1/30 আসে, 60 মাইনাস, ব্যাস এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে গুণ করে দিলাম, এখান দিয়ে এক্স কমন নিলাম, এক্স -60, এখান থেকে x/30 করলে x -60, এগুলো গুণ করলাম। এবার এই দুটোকে আমরা এটার সঙ্গে এটার সঙ্গে নিয়ে নিলাম, কমন পার্টটা কমন নিলাম, নিয়ে এবার দেখা গেল এটা করে 0, দুটো রাশি যদি গুণফল 0 হয় তাহলে তো প্রত্যেকে তারা আলাদা আলাদা করে 0, তাই এও 0 এও 0 এও 0 হলে এক্সের ভ্যালু এখান থেকে 60 বেরোয়, আর এক্স হলে এখান থেকে -1/30 বেরোয়, ব্যাস অঙ্ক শেষ। আচ্ছা, এর পরের অঙ্কটা তোমরাই বলো আগে। অ্যান্সার দেওয়া আছে 4/5, বাট আমার বেরিয়েছে 5/4। কী মনে হতো এটা ঠিক না ভুল? ঠিক না ভুল এই কারণে বলছি, আমরা ভুল হতে পারে, বাট আমি তোমাদের কনসেপ্ট দেখো ঠিক কিনা। আমরা ধরছি ভগ্নাংশটা x/y, তাহলে তার অনন্য কিছুটা উল্টে যাবে, y/x হয়ে যাবে। এবার কী বলছে না, ভগ্নাংশটা অনন্যকের অন্তর্ফল হচ্ছে 9/20, তাই তো? ভগ্নাংশটা অনন্যকের অন্তর হচ্ছে 9/20। এবার যদি আমরা ভগ্নাংশটা যদি 4/5 বের করি, যেটা তোমাদের বইতে বলা আছে যে ভগ্নাংশটা বেরোবে হচ্ছে 4/5, ওকে? তাহলে অনন্যক নিশ্চয়ই 5/4 হবে, তাই না? এটা যদি 4/5 হবে, তাহলে এর অনন্য নিশ্চয়ই 5/4 হবে। এইবার দেখো, এদের যদি আমরা বিয়োগটা করি, এই 5/4 লসাগু 20, তাই যে 16 মাইনাস 5/25, অর্থাৎ -9/20 আসছে। তার মানে 4/5 যদি ভগ্নাংশটাকে নিই, তাহলে সেক্ষেত্রে সেটাকে আর তার অনন্যকের বিয়োগফল করলে -9/20 আসে। কিন্তু বইতে কি -20 দেওয়া আছে? না, বইতে প্লাস আছে। অর্থাৎ এটা আগে এইটাই হতে হবে 5/4, অর্থাৎ 5/4 হতে হবে ভগ্নাংশ, তার অনন্যক 4/5 নিয়ে কাজ করলে তখনই অ্যান্সারটা মিলবে, ওকে? যেটা আমরা করেছি। তো তোমার যদি অন্য কোনো লজিক থাকে তোমরা অবশ্যই জানাতে পারো, দেখে নিতে পারো। এখানে এই গুণ করলাম, এখানে x/এক্স এত, তো এখানে তোমাদের কী করতে হতো না, আচ্ছা এখানে টোটাল সলভ করি, তাই না? এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 4 আর 5 হবে, সেজন্য আমি আর সলভ করিনি। তোমরা কী করবে না, এখানে কোনাকুনি গুণ করবে, ওকে? 20x² - 20y² = 9xy। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা আমি এই কারণে টোটাল সলভটা করিনি, কারণ মনে হচ্ছে এই অঙ্কটাতে একটু ভুল আছে, ঠিক আছে? এখানে যতটা ডাটা দেওয়া আছে সেটা কিন্তু এই অঙ্কটার জন্য মানে সাফিসিয়েন্ট না, আরও কিছু দরকার। মানে হচ্ছে তোমাদের আরও কিছু এক্সট্রা এখানে দিলে সেক্ষেত্রে এটা সলভ করা সম্ভব, ওকে? এখানে দেখো জাস্ট এই একটা ইকুয়েশন তৈরি করা যাচ্ছে, একটা ইকুয়েশন তুমি সলভ কী করে করবে? 20x², 20 - y², বা হয়তো করা যেতে পারে, আমি আর এগোইনি, বাট দেখে বোঝা যাচ্ছে এটার অ্যান্সার 5/4 হবে, তাই আমি এখানে 5/4 লিখে দিয়েছি, ঠিক আছে? যেহেতু এটা স্যাটিসফাই করে 4×5 = 20, আর 5² - 4² 9 হয়, তাই আমি এটাকে এরকমভাবে লিখে দিয়েছি, ওকে? তোমরা ওটা দেখো তো যে অঙ্কটা মানে কোনোভাবে করা যাচ্ছে কি না, কারণ এই একটা ইকুয়েশন দিয়ে কোনো এই অঙ্কটা সলভ করা আশা করি সম্ভব নয়, ওকে? নেক্সট অঙ্কটা দেখি, চলো।
6 3 সমীকরণ দিয়ে দিয়েছি, একটা বীজ অপরটা দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে এইটা। একটা বীজ অপরটা দ্বিগুণ হলে দেখো বলে দিয়েছি একটা বীজ আর দ্বিগুণ, তাহলে আলফা 2 আলফা হবে। তাহলে ব্যাস এই হচ্ছে ইকুয়েশন। তাহলে আলফা প্লাস 2 আলফা মানে বীজের যোগ করেছে মাইনাস বি বাই এ, তাই মাইনাস বি বাই লিখলাম। তাহলে 3 আলফা ইকুয়াল মাইনাস বি বাই, তাহলে আলফা ইকুয়াল বি বাই মাইনাস 3 এ বলে দিলাম। আবার কিনা যদি গুণফল করি বীজ দুটোর, তাহলে বীজ দুটোর গুণফল কী হয় সি বাই এ, তাহলে এই সি বাই এ লিখলাম। এবার দেখো আলফা ইন্টু 2 আলফা মানে 2 আলফা স্কোয়ার ইকুয়াল সি বাই এ। আলফা হলে আমরা জানি এটা, এখানে আলফা হলে বসিয়ে দিলাম, স্কোয়ার করে দিলাম যেহেতু আলফা স্কোয়ার ছিল, এ হলোটা এখানে বসিয়ে দিলাম। ওকে, ব্যাস এবার লসাগু করো, গুণ করো, অ্যান্সার চলে আসবে। খুব ইজি অঙ্ক ছিল এটা, কোনাকুনি গুণ করো, দেখো সব এবিসিডি চলে আসবে। আচ্ছা, এবার এই অঙ্কটা কামানের এই অঙ্কটা, এটা জানি না অঙ্কটা একদম পারফেক্টলি করেছিলাম, বাট আমাদের অ্যান্সার পেয়েছে 900, অর্থাৎ 900 বার গুলি করতে পারবে, 900টা কিন্তু টার্গেট বিদ্ধ করতে পারবে। বাট অ্যান্সার দেওয়া আছে কিন্তু 100, অর্থাৎ 1000 অ্যান্সার দেওয়া আছে। তো এটাও মনে হচ্ছে কোনোভাবে হয়তো আমার ভুল হতে পারে বা বইয়েরও ভুল হতে পারে। তোমাদের কি কার কী বেরিয়ে, যদি কি করে থাকো সেটা আমাকে অবশ্যই জানিও। আর যদি তোমাদের মানে 1000 বেরিয়ে থাকে 1000, তো সেটা আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখানে আমাদেরকে একবার জানিয়ে দিও কী করে এসছে। আমাদের টেকনিকটা দেখো কী করেছি আমরা, জাস্ট মানে কনসেপ্ট ইউজ করে যে ভ্যারিয়েশনগুলো সেগুলো আমরা তৈরি করেছি, যেখানে আমরা ইকে ধরে নিয়েছি, দেখো কোনটা কী ধরেছি, কামানের সংখ্যা এ, গুলি গোলা ছোড়ার সময় বি, গোলা ছোড়ার সময় হচ্ছে বি, সংখ্যা সি, আর টার্গেট বৃদ্ধি করার সময় টার্গেট বৃদ্ধি করার সংখ্যা ই, সব এগুলো ধরে নিয়েছি। আমাদের যেহেতু এইটা বার করতে হবে, সবসময় আমরা এটাকে এক পাশে রাখবো, যেমন দেখো ই ই ইগুলো সবসময় এক পাশে রেখে দিয়েছি, ই ই ই ই সব ইগুলো এক পাশে, আর এই পাশে ইর সঙ্গে এ রিলেশন, বি রিলেশন, সি রিলেশন বের করে নিচ্ছি। রিলেশনগুলো তোমরা পড়ে নেবে, সব লেখা আছে সুন্দর করে। আচ্ছা, এবার যৌগিক ভেদে উপাদান কোনো কী আছে, দেখো সবগুলো আছে তো ভ্যারিয়াস, তাহলে এবিসিডি, তাহলে একটা কে কনস্ট্যান্ট গুণ করে ভ্যারিয়েশনে তুলে দিতে হয়, কে তো অশূন্য ভেদ ধ্রুবক। এবার কে ভ্যালু আমরা কী করে বের করি, প্রথমে যে ডাটা দেওয়া থাকে, প্রথমে দেওয়া আছে এই ইকুয়াল টু এত, এই ইকুয়াল টু বি, সি ইকুয়াল সব দেওয়া আছে, এগুলো কিনা ওই ইকুয়েশনটায় বসিয়ে, এই ইকুয়েশনে বসিয়ে আমরা কী করতে পারি না, কে ভ্যালু বের করে নিতে পারি। কে ভ্যালু বের করা হয়ে গেল। এর পরের বার দেখবা সব কি দেওয়া থাকবে, কিন্তু একটা ভ্যালু মিসিং থাকবে, সেটা কি না, ই মিসিং আছে। তো ইকে বাদ দিয়ে এই 6/5 কে ভ্যালু বেরিয়েছে 6/5, তাই এটা আবার এখানে বসিয়ে দিলাম ই ইকুয়াল টু, আচ্ছা এ বি সি ডি, এ মানে হচ্ছে 25 বসিয়ে দিলাম, বি মানে হচ্ছে 6 বসিয়ে দিলাম, সি মানে হচ্ছে 5 বসিয়ে দিলাম, আর ডি মানে হচ্ছে 1। দেখো এই ভ্যালুগুলো দেওয়া আছে, সব কিছু কাটাকুটি করে লাস্টে এলো আমাদের 900, বাট জানি না বইতে লেখা আছে 1000। ওকে, নেক্সট দেখো কী বলছে, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু এই দেওয়া আছে, আর ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা। তো আমাদের দেখো বের করতে হবে এই টার্মটা। তো এখানে দেখতেই পাচ্ছ এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy টাইপের আছে না, তার মানে কি এখানে আমরা এটা বলতেই পারি যে এটা ওই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টার্মে নিয়ে যেতে পারলেও যাওয়া যেতে পারে। তো আর নিচে তো একটা এক্স প্লাস ওয়াই আছে, সুতরাং আমরা আগে কী করবো না, এক্স প্লাস ওয়াইটাই বের করে নেবো। বাকি দেখো এইখানে একটা 4x আর ওয়াইয়ের মধ্যে কিন্তু একটা 2xy পড়ে থাকবে, তার জন্য আমরা এক্স ওয়াইও বের করে নেবো। তাই আমি প্রথমে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই কিন্তু এখানে বের করে নিয়েছি। দেখো এইখানে দেখো এই রুট 3 কেটে যাবে, তাহলে 1 1 যোগ করে 2 এলো, আর এই √2 যোগ করে এই 2√2 এলো, বোঝা গেল। এই 1 থেকে এই 2, এই √2 থেকে এই 2√2, আর এই √3 কেটে গেল। আর এখানে কী হলো না, এক্স ওয়াই গুণ করলে দেখো এইটার সঙ্গে এটা গুণ হলো, এটা হচ্ছে যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এই যে প্লাস মাইনাস এ প্লাস বি, তাহলে এই প্লাস বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। এটা করলে ক্যালকুলেশনটা করবা, পুরো বৃত্ত ভাঙাবা, এখানে √3 স্কোয়ার করলে 3 আসে, এগুলো সব কনসেপ্টগুলো ইউজ করলে দেখবে এখানে 2√2 অ্যান্সার আসবে। ওকে, তাহলে ওপরে এলো 2 প্লাস 2√2, এখানে 2√2। এখান থেকে আমরা লিখতে পারি এইটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়ার ভ্যালু বসিয়ে দিলাম, এক্স ভ্যালু বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়ার ভ্যালু বসিয়ে দিলাম, বসিয়ে কিনা সব কটায় ক্যালকুলেশন করলাম, করার পরে এটা ভ্যালু 12 প্লাস 12√2 প্লাস 1/2 করলে 6 আসে অ্যান্সার। কাটাকুটিগুলো করবে তোমরা দেখে নিও। আচ্ছা, নেক্সট কেসে দেখো 1/x প্লাস 1/a ভ্যারিয়াস কিনা 1/x প্লাস ওয়াই। আচ্ছা, এখানে আমরা কী করে করেছি দেখো, এখানে আমাকে প্রুফ করতে হবে যে এইটা এই ভ্যারিয়েশন দেওয়া আছে, এখানে আমাকে প্রুফ করতে হবে যে এক্স প্লাস ওয়াইটার সঙ্গে কিনা ভ্যারিয়াস এক্স মাইনাস ওয়াই হয়। আচ্ছা, এখানে আমি যে টেকনিকটা ইউজ করেছি, হয়তো তোমরা কেউ করে থাকলে হয়তো সেই টেকনিক নাও ইউজ করতে পারো, হয়তো অন্য কোনোভাবে করে থাকতে পারো। তো যদি অন্য কোনোভাবে করে থাকো বা শর্টে করে থাকো, আমার একটু লেন্দি হয়েছে, যদি কেউ শর্টে করে থাকো তো সেটাও আমাকে অবশ্যই জানিও। ওকে, কোনাকুনি গুণ করলাম, লসাগু করলাম, লসাগু করে কোনাকুনি গুণ হয়ে গেলো, স্কোয়ার হয়ে গেলো k1xy। এবার দেখো এক্স প্লাস ওয়াই তার মানে কী লেখা যায়, √k1 ইন্টু √xy লেখা যেতেই পারে, 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আবার এক্স মাইনাস ওয়াইকে বের করে দিতে পারে ইন টার্মস অফ এক্স প্লাস ওয়াই কি ইউজ করে, -4xy। দেখো সব ইউজ করলাম, k1 এখানে k1 -4 হলো, তো এখানে √k1 -4 √xy।
তাহলে এক্স মাইনাস 4 রুট ওভার মাইনাস থেকে এত, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস, যদি আমাকে ভ্যারিয়েন্সে প্রুভ করতে হবে, তো আমরা যদি দেখাতে পারি এই দুটো অনুপাত হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে রুট অফ এখানে কি ওয়ান বাই এক্স, যেহেতু এক্স প্লাস ওয়ার ভ্যালু দেখো আমরা আগে বের করেছি বসিয়ে দিলাম, এক্স প্লাস ওয়ার ভ্যালু বসিয়ে দিলাম, এই রুট এক্স কেটে গেলো, তোমাদের এই কনস্ট্যান্টটা বেরিয়ে থাকলো, কে দিয়ে বসে থাকলো, ব্যাস এটা ইকুয়াল হলাম কে টু। এখানে লিখে দেওয়া হয়েছিল যেখানে কে টু ইকুয়াল টু রুট অফ কে ওয়ান, মানে এটা ইকুয়াল টু কে টু, সেটা লিখে এখানে বোঝা যাচ্ছিলো একটা ব্র্যাকেটের মধ্যে, আর লেখা ছিল কে টু হচ্ছে একটা ঘর্ষণ ভেদ ধ্রুবক। ওকে, বলে দিয়েছিল বাট বলিনি। তো এটা ইকুয়াল টু কে হলো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমরা কোনাকুনি গুণ করে দিলাম, এটাকে ভ্যারিয়েন্সের মধ্যে নিয়ে চলে এলাম, প্রুভড। ওকে, নেক্সট হলো 8 দাগ দেখা যাক। 8 দাগটা তোমাদের কথা বলে রাখি, এটা জানি না কে কে করেছো, বাট এটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট অঙ্ক না। এটা অঙ্কটা ইম্পর্টেন্ট, বাট তোমাদের সিলেবাসে এই ধরনের অঙ্ক করতে দেবে কি না বা পরীক্ষায় আসবার চান্স খুবই কম, ঠিক আছে। 100%-এর মধ্যে তো 2% কি 1% চান্স আছে, বাট চান্স আছে, এই না যে একবারে চান্স নেই, চান্স আছে বাট খুবই কম। ওকে, তো দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 1 দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2 দেওয়া আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস ইকুয়াল 3 দেওয়া আছে। তো এখানে আমরা কনসেপ্ট কী ইউজ করেছি, আমরা ফার্স্টে এ বি প্লাস বিসি প্লাস সি বের করে নিয়েছি, আর এবিসি বের করে নিয়েছি সেই প্রথমে সূত্রটা ইউজ করে। অঙ্কর শুরুর দিকে সেই দুধার অঙ্কটা ছিল না এমসিকিউ, সেই অঙ্কের সূত্র ইউজ করেছি, করে কিনা এবিসির ভ্যালু বের করে নিয়েছি 6। এবার দেখো আমরা এবি প্লাস বিসি প্লাস সি এ, ওই এ বি সি স্কোয়ার যে ফর্মুলা ইউজ হবে সেটাই আবার এবি প্লাস বিসি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবো, করে এই আসবে 2 এত হলো, এখানে এবিসি কমন নেবো, এখানে এ প্লাস বি প্লাস সি ভালো জানি আমরা, ভ্যালুটা জানি, এটা মানে হচ্ছে হাফ, ব্যাস এখানে ভ্যালুগুলো পুট করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু মানে একেবারে চলে আসবে। এবার দেখো এটা যদি স্কোয়ার করি তাহলে আমাদের এইটুকুর টার্ম দরকার, এইগুলো আমরা সব জানি, এটাও জানি আমরা, এটাও জানি আমরা, এইটুকু তাহলে পেয়ে যাবো, ব্যাস বের করে নিলাম 25/6 বেরোলো। ওকে, এই হলো তোমাদের অঙ্ক, ভ্যালুগুলো বসিয়ে অ্যান্সারগুলো বের করলে হয়ে যাবে। এখানে তোমাদের কথা বলে রাখি, এই অঙ্কটা তো মনে হচ্ছে জাস্ট এখানেই শেষ করে দিলে কিনা এই 4 বার করে, এটা কিন্তু আর টু এক্সটেন্ড করা যায়, এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5ও কিন্তু অনেক সময় বের করতে বলতে পারে, ঠিক আছে। ওটা আর টু এক্সটেন্ড হয়ে যাবে অঙ্কটা। তো সেটা যদি তোমরা কেউ করে থাকো তো খুবই ভালো, করতে পারবে, বাড়িতে ট্রাই করতে পারবে বসে কিনা। এই সব কিছু একই সেম ডাটা দেওয়া থাকবে, বলা হবে কিনা এই এর জায়গায় শুধু বলে দেবে যে এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু কত। ওকে, এবার দেখো দুধ কী দিয়েছে না, একটা মধ্য সমানুপাতি আছে, হলে কিনা মধ্য সমানুপাতি যদি হয় এক্স আর ওয়াই, যদি মধ্য সমানুপাতি ওয়াই হয় তাহলে প্রমাণ করো কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত দুটোর মধ্য সমানুপাতি হচ্ছে না এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। আচ্ছা, এই জায়গাটা কিন্তু কিছু না, ঠিক আছে, এটা যেন তোমরা দেখো না, এটা ভুল করেছিলাম বলে আমি কাটাগরি করিনি। তো এটা দেওয়া আছে মধ্য সমানুপাতি ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাজে, তার মানে ওয়াই স্কোয়ার টু এক্স জেড আমরা এখান দিয়ে বুঝে গেলাম। এবার দেখ এত মধ্য সমানুপাতি ধরে নিলাম, পি ধরে নিলাম, যদি পি হয় তাহলে সেই এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই পি ইকুয়াল টু পি বাই এত, যেহেতু পি মধ্য সমানুপাতি। ওকে, তাহলে কোনো গুণ পি স্কোয়ার ইকুয়াল টু এত। এবার দেখো প্রথমে এখানে কী করলাম, এই ওয়াই স্কোয়ার জায়গায় এক্সের ভ্যালু বসিয়ে দিলাম, কারণ আমরা এখান দিয়ে বের করে নিয়েছি যে ওয়াই স্কোয়ার মানে এক্স জেড, তাহলে ওয়াই স্কোয়ার এখানে একবার বসাবো, ওয়াই স্কোয়ার এখানে একবার বসাবো, ব্যাস বসে এখান থেকে এটা দিয়ে এক্স কমন নিলাম, এটা দিয়ে জেড কমন নিলাম, তাহলে এক্স জেড বেরোলো, আর এক্স প্লাস জেড তার স্কোয়ার, আবার এক্স জেড মানেই হচ্ছে কিন্তু আবার ওয়াই স্কোয়ার, তাই না, ওয়াই স্কোয়ার মানে এক্স জেড, আবার এক্স জেড মানে ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, স্কোয়ার হয়ে গেলো, যে এবার বসেছিল পি স্কোয়ার, পি স্কোয়ার ছিল, এই স্কোয়ার উঠে গেলো, এইটুকুনি পড়ে থাকলো, মধ্যে হচ্ছে এইটা। ওকে, নেক্সট দেখা যায় কী আছে। আচ্ছা, এরপর তোমাদের দুটো উপপাদ্য আছে, উপপাদ্যগুলো দেখা তোমাদের পেজ নাম্বার দিয়ে দিয়েছি আমি, 9-1 দেখা হচ্ছে পেজ নাম্বার 208, আর তারপরটা হচ্ছে পেজ নাম্বার 136। 10 দেখা তোমাদের পেজ নাম্বার দিয়ে দিয়েছি, তোমাদের 10 দেখা হচ্ছে কিনা আছে প্রয়োগ, আছে প্রয়োগ, একটা পেজ নাম্বার 63 পেয়ে যাবে, একটা পেজ নাম্বার 168 পেয়ে যাবে। আর এরপরে আছে তোমাদের সম্পাদ্য আছে, একটা দিয়েছিল তোমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করো, 6 করে 3টে কেটে নেবে, সমবাহু ত্রিভুজ বানিয়ে নিলে যে কোনো দুটো বাহুকে তোমাদের অন্তঃসমদ্বিখণ্ড করতে হবে, অন্তঃসমদ্বিখণ্ড যেখানে তোমাদের টাচ করবে সেই বিন্দুটা তোমাদের বের করতে হবে, বের করে কিনা জাস্ট ত্রিভুজের যে কোনো একটা মাথার ইয়েটা নিয়ে মানে লেন্থটা নিয়ে ওই লেন্থ নিয়েই পুরো টোটালটাকে মানে জাস্ট ঘুরিয়ে দেবে কাটা কম্পাসটা, তাহলে একটা বৃত্ত তৈরি হবে, দেখবে বৃত্তটা প্রত্যেকটা ত্রিভুজের মাথাকে টাচ করে যাচ্ছে, ওটা একটা পরিবৃত্ত। এই করতে হবে, তোমরা করে নিও এটা, আর স্পর্শকটা তোমরা করে নিয়ে, এগুলো আর বলে দিলাম না। ওকে, নেক্সট দাও কী দেওয়া আছে। আচ্ছা, নেক্সট তোমাদের দেওয়া আছে হচ্ছে না 6টা তোমাদের ইয়ে দেওয়া আছে, তাহলে এটা কিন্তু শেষ হয়ে যায় চ্যাপ্টারটা পুরো, মানে এই পুরো পেপারটা কিন্তু শেষ করে দিলাম আমরা 6টা এখানে ইয়ে করতে পারলেই। কী দিন আর সমকোণী চৌপাল দিয়ে দিয়েছে, তো সমকোণী চৌপালে কী কী হয়, দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, উচ্চতা হয়, যেখানে দৈর্ঘ্যটা দিয়েই দিয়েছে 20, আর প্রস্থ উচ্চতা আমাদের বের করতে হবে, তার ধরে নিলাম প্রস্থ হচ্ছে ডব্লিউ ওয়াই, তার হাইট হচ্ছে এইচ, তো এইচ আর ডব্লিউ ধরে নিলাম, ডব্লিউ হচ্ছে প্রস্থ, এইচ হচ্ছে
উচ্চতা ধরে নিলাম। আমাদের আয়তন দিয়েছে 2160, তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 2160, সেটা লিখে নিলাম। এখান থেকে ডব্লিউ ইন্টু এইচ অর্থাৎ প্রস্থ ইন্টু উচ্চতা বের করে নিলাম 108। আবার কী করলাম দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া যাচ্ছে কি না, 25, কর্ণের দৈর্ঘ্য 25 দেওয়া হয়, তাহলে রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার এগুলো 25 লিখতে হয়। তাহলে বোথ সাইড স্কোয়ার করলাম 25 625 হয়ে গেল, এটা সরি 25 625, আর এখানে 20 স্কোয়ার 400 গিয়ে পাশে -400 হয়ে যাবে। তাহলে 625 থেকে 400 গেলে 225 পড়ে থাকে, সেই 225 বোঝা গেল। তাহলে এবার দেখো ডব্লিউ ইন্টু এইচ 108, ডব্লিউ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল 225। আবার চলে গেলো জিওমেট্রিতে, সরি অ্যালজেব্রাতে, বীজগণিতে। সেখানে আমরা করতাম না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু দেওয়া থাকতো আর এ ভ্যালু দেওয়া থাকতো, তো সেখান থেকে আমাদেরকে আলাদা আলাদাভাবে এ আর বির ভ্যালু বের করতে হতো। তার জন্য আমরা কী করতাম, আজকে এ প্লাস বি ইকুয়াল বের করে নিতাম, এ মাইনাস বি ইকুয়াল বের করে নিতাম, করে তাদের আমরা কিন্তু না অপারেন্ট পদ্ধতি ইউজ করতাম। সেগুলো ইউজ করা হয়, তোমরা দেখে নিতে পারো। একবার ডব্লু প্লাস এইচ দিয়ে ইউজ করানো, ডব্লু মাইনাস এইচ দিয়ে ইউজ করানো হয়েছে, তো এই দুটো ইউজ হয়েছে, এই দুটো ইউজ হয়েছে। এখানেও দেখো ভ্যালুগুলো বসলাম, এই এর ভ্যালু এই, এর ভ্যালু এই, এর ভ্যালু এই, একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে, ফর্মুলা যেহেতু যোগ বিয়োগ করা হচ্ছে, ব্যাস এই ভ্যালু এলো 441 আর 9 এলো। এবার দেখো 441 হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু, তার মানে এটা খালি হলে 221, 9 হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু, তাহলে এমনি সিঙ্গেল ভ্যালু হচ্ছে 9। আর যেহেতু তোমাদের হাইট কখনো পজিটিভ হয় না, মানে নেগেটিভ হয় না, তাই এটা এরকমই রাখা হয়েছে। এবার দেখো এই দুটোর মধ্যে অপরেন্ট পদ্ধতি করো, আমি কিন্তু এখানে করিনি, সমাধানটা করিনি, তোমাদের সমাধান করে দেখাতে হবে যে দুটোর মধ্যে অপরেন্ট পদ্ধতি প্রয়োগ করে পাই। এই তলায় জাস্ট ডব্লু মাইনাস এইচ লিখবে, দাগ দেবে, এই দুটো কেটে দেবে, ডব্লু প্লাস ডব্লু 2W ইকুয়াল টু 21 আর 3 24, তা 2W ইকুয়াল টু 24, ডব্লু ইকুয়াল টু 24/2 = 12, সেই ডব্লু বাই ইকুয়াল টু 12। ডব্লু ভ্যালু তুমি যেখানে খুশি বসাও, ডব্লু হলে এখানে বসালাম, তাহলে এখান থেকে এর পাশে গেলো 12 মাইনাস হয়ে গেলো, 21 থেকে 12 গেলে এই যে ভ্যালু 9, বোঝা গেল। 2 দাগ। 2 দাগ অঙ্কটা দেখো কী বলছে না, আবার সেই একই কনসেপ্ট এসছে এখানে। কী কনসেপ্ট না, শঙ্কু আর শীর্ষকোণ, কিন্তু আমরা কাজ করবো সবসময় অর্ধ শীর্ষকোণ নিয়ে কাজ করব। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু তোমাদের ভুল আছে, ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের ভুল আছে। দেখো এটা আমরা 30 ডিগ্রি যে করে নিয়েছি, 60 ডিগ্রি দিয়েছি, তাহলে অর্ধকোণ 30 ডিগ্রি 30 ডিগ্রি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে ব্যাসার্ধ 7 অর্থাৎ অবি 7 বলে দিয়েছে। ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে এখানে শঙ্কুটার আয়তন বক্রতার ক্ষেত্রে বের করতে হবে। তাহলে আয়তন বের করতে গেলে কী চাই আমাদের, আয়তন সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আর আর এইচ পেয়ে গেলেই কিন্তু আমরা এর আয়তন বের করে নিতে পারবো। আর ওর ত্রিজ্যক উচ্চতা বের করতে গেলে, আর সরি ওর ওর মানে 500 তলের ক্ষেত্রফল চেয়েছে, ওর বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, বক্রতল মানে ধর 500 তলই, তো বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল আবার কী হয়, পাই আর এল, তাই না। তো একটা আমাদের এল দরকার, একটা এইচ দরকার, আর তো প্রথমেই দিয়ে দিয়েছে, আর ভ্যালু 7 দিয়ে দিয়েছে, এই যে অবিবিকালে হতে গেলে আর 7। আমরা কী লিখছি দেখো, ট্রায়াঙ্গেল বিওএ, এই ট্রায়াঙ্গেলটা থেকে পাই কি না ওবি বাই ওএ ইকুয়াল tan 30, এই ওবি বাই ওএ ইকুয়াল টু tan 30, tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, আশা করি না 1/√3, tan 60 হচ্ছে √3 হয়, তো 7/ওএ ইকুয়াল টু √3, কোনো গুণ হলো ওএ ভ্যালু 7√3 ভ্যালু, অর্থাৎ এই ব্যাসার্ধটা কিনা 7√3, তাহলে এটা 7√3, এটা 7, তাই তো। তাহলে কী হয়, এইটা 7 এটা 7 হলে আমরা সে আবার ইউজ করবো পিথাগোরাস সূত্র, লম্ব স্কয়ার বা ভূমিকল অতিভুজ স্কয়ার। তো এই 7√3 আর এখানে এই 7কে স্কোয়ার করলাম, দেখবে এর ভ্যালু আসবে 14, 7√3 তার হোল স্কোয়ার প্লাস √3, সরি 7 তার হোল স্কোয়ার তার রুট, ঠিক আছে। তো এখানে দেখো 7 স্কোয়ারটা বের করে নিলাম, √3 স্কোয়ার 3 4, তার মানে এখানে আসলে কিনা রুটের মধ্যে 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এটা মানে এখানে কিন্তু 7√3 হোল স্কোয়ার আছে প্লাস 7 স্কোয়ার আছে, এটা মানে হচ্ছে 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তো রুটের জন্য একটা 7 বেরাবে আর একটা 2 বেরাবে, তো 7 আর 2 মানে 7 2 14, তাই এই ভ্যালুটা 14, অর্থাৎ ত্রিজ্যগুচ্ছটা 14, তাই এল 14 বেরিয়ে গেছে। কীভাবে বের করেছে আমাদেরকে বলে দিলাম, এখানে করে দেয় না, তোমরা করে নেবে। তো তো এখানে ব্যাসার্ধ বেরোলো 7√3, উচ্চতা বেরোলো এই, কিন্তু আয়তনটা আমাদের অ্যান্সার মেলেনি, কিন্তু ক্ষেত্রফল আবার মিলে গেছে, বক্রতলের ক্ষেত্রফল পায়ের ভ্যালু 308, 308 তোমাদের অ্যান্সার সঙ্গে মিলে গেছে, কিন্তু এইটা মেলেনি। এবং এইটা মেলেনি তার কারণ হচ্ছে 1/3 ঠিকই লিখেছে, পাইয়ের ভ্যালু ঠিকই লিখেছে, আচ্ছা ওরা কিন্তু পায়ের ভ্যালু লিখেনি, ওরা পায়ের ভ্যালু পাই রেখে দিয়েছে, অ্যান্সারটা মানে ওই 22-এর সাথে দিয়ে আর গুণ করেনি। তবুও কী হয়েছে সমস্যা দেখে নাও একবার, আর কি না এই আর স্কোয়ারের জন্য 7 × 7 লিখেছি, মানে দুটো আর ব্যাসার্ধ আর ইন্টু আর, আর এইখানে কি হচ্ছে এইচের ভ্যালু ওরা ডাইরেক্ট 7ই বসিয়েছে, কী বললাম বুঝতে পারলে, এইচের ভ্যালু ওরা কিন্তু ডাইরেক্ট 7ই বসিয়েছে, যেখানে এইচের ভ্যালু বেরিয়েছে 7√3, অর্থাৎ 7√3, তো এই √3টা ওরা গুণ করেনি, আমরা √3 গুণ করেছি, কারণ আমাদের √3 গুণ অবস্থাতেই তো বেরিয়েছে হাইটটা,
জানি না ওরা কেন হাইটটা √3 মানে 7√3 না নিয়ে 7 নিয়েছে, আমি বুঝতে পারিনি। তোমরা যদি কেউ মানে জানো কীভাবে হাইটটা 7√3 জায়গায় 7 এলো, বা হয়তো সেই প্রথম অঙ্কটা যেরকমভাবে করেছিলাম যেখানে সেই ট্যান আলফা এসেছিলো, যেখানে কোয়ান্ট আলফা আসার কথা যেখানে ট্যান আলফা এসেছিলো, বা যেখানে কোসেক আলফা আসার কথা সেখানে সেক আলফা এসেছিলো, সেই রকম যদি এখানে কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে, আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানিও। তো এই হচ্ছে গল্প। আয়তনের অ্যান্সারটা মেলেনি কারণ এখানে একটা √3 আমরা এক্সট্রা গুণ করেছি, বাট √3 বাদ দিলে অ্যান্সার মিলে যাচ্ছে, √3 না থাকলে অ্যান্সার মিলে যাচ্ছে, আর এই অ্যান্সারটা পারফেক্টই এসছে। ঠিক আছে, এখানে কিছু একটা গণ্ডগোল হয়েছে অঙ্কটার মধ্যে। আচ্ছা, এবার বলি পরের অঙ্ক দুটোর কথা। পরের অঙ্ক দুটো একটু টাফ, তো এই মুহূর্তে আমরা এগুলোকে সলভ করতে পারিনি, ঠিক আছে, বাট এগুলো আমরা একসময় যেগুলো মোস্ট মানে টাফ অঙ্ক থাকবে সেগুলো আমরা একবারে সব সলভ করবো, এবং একবারে ধরো আজকে এই পেপার থেকে মাত্র এই দুটো অঙ্কই আটকেছে আমাদের এই পুরো ফুল পেপারে, নেক্সট দিন ধরো এই পেপারে আবার একটা দুটো অঙ্ক আটকালো, এইভাবে কি না সমস্ত পেপারগুলো একটা দুটো করে যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা একবারে করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এবার সেটা একবারে করি বা আলাদাভাবে করি, তোমাদের হয় পিডিএফে আমরা অ্যাড করে দিয়ে দেবো, বা এরকম ভিডিওর মাধ্যমে টোটালটা সলভ করে তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, কিছু অঙ্ক বাদ থাকবে, আর যদি কেউ এই দুটো অঙ্ক করে দিয়ে থাকো, কারো যদি সলভ হয়ে গিয়ে থাকে, তো সে অবশ্যই কিনা হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেগুলো মানে ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারো, তাহলে কী হবে না আমাদের অনেকটা সময় বেঁচে যাবে, তোমাদের এবিটি এর কাজটা তাড়াতাড়ি করে আমরা শুরু করতে পারবো। ওকে, তো কী করেছি না 3 আর 4 করিনি, 5 আর 6 করেছি। দেখো 5-এ বলেছে কিনা বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন আমরা বের করে নেবো, বের করে দেখো এইটা ভ্যালু বের করে তুলেছে, এই S³/V³ যেখানে এস মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ভি মানে হচ্ছে আয়তন। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, আর আয়তন 4/3πr³ হয়, বা সেগুলো লিখলাম। এবার এসের কিউব করেছে, অর্থাৎ এইটার কিউব, 4-এর কিউব করলে 64, পায়ের কিউব করলে পাই কিউব, 8-এর কিউব করলে 8⁻6, বিকজ ওখানে অলরেডি r² ছিল। আর v² দেখো 4/3 মানে 4-এর² করলে 16, 3-এর² করলে 9, আবার π² করলে π², আবার r³ করলে 8⁻6, ব্যাস এই 8⁻6 কেটে গেল, এখান দিয়ে π² পাই কেটে একটা পাই পড়ে থাকে, আর এখানে 4×64 4×36, তাহলে 36 পাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ঘনকের দুটি বাহু দৈর্ঘ্য A1 A2 ঘনক, এখানে দুটো ঘনক রাখা হয়েছে, একটার ক্ষেত্রফল আর একটার 4 গুণ, মানে এর যে ক্ষেত্রফল তার থেকে কিনা অপর একটা ঘনকের ক্ষেত্রফল 4 গুণ বেশি, তাহলে আয়তনগুলো কত গুণে, মানে আয়তন কত গুণ হবে। ঘনকের বাহু দৈর্ঘ্য A1 ধরে নিলাম, তাহলে প্রশ্ন সামনে কী বলছে। আচ্ছা, ঘনকের সমতলের ক্ষেত্রফল আমরা কীভাবে বার করি, এই 6 বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো, তাই এখানে 6 ইন্টু বাহু স্কোয়ার লিখে রাখা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু অঙ্কটা বলেছে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, এখানে যে কোনো একটা তলের কথাই বলা হয়েছে, ঠিক আছে, ঘনকের যে কোনো একটা তলের কথাই বলা হয়েছে। তো আমার মনে হয় এখানে আমরা এইটা ইউজ করব না, কারণ বলেছে তো একটি তলের ক্ষেত্রফল অপরটির 4 গুণ, তো এটাও করা যেতে পারে, কোনো ব্যাপার না, পুরো সমতলের ক্ষেত্রফলটাও তাহলে আই থিঙ্ক 4 গুণই হবে। দেখো আমরা এখানে সমতলের দিকে যাবই না, আমরা জাস্ট কী করবো না, দেখো এখানে বলছে একটি তলের ক্ষেত্রফল, একটা তলে ঘনকের কী হয়, এই বাহু দুটো সমান, অর্থাৎ একটা বড় ক্ষেত্রে হয়, তাহলে এখানে এটা জাস্ট এরকম অঙ্কটি ছিল যে বড় ক্ষেত্রের মানে কী বলবো, একটি বড় ক্ষেত্রফল অপর একটি বড় মানে অপর একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের 4 গুণ। তো এখানে আমরা এটা A1 ধরেছি, আর এখানে আরেকটা যেটা আমরা A2 ধরেছি। ওকে, তো এখানে 6 লেখার দরকার নেই, তোমরা জাস্ট একটি তল দিয়ে কাজ করবে, বলবে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে কিনা A², তাহলে আরেকটি তলের ক্ষেত্রফল হচ্ছে A2², 4 গুণ যদি বলে যায় তাই 4। ওকে, তাহলে A1² = 4 × A2², তাহলে A1 = 2 × A2। পজিটিভ নিলাম কারণ স্কোয়ার করলে সাধারণত নেগেটিভও আসে, বাট এখানে পজিটিভ নিলাম এই কারণেই, কারণ এটা সমস্ত বাহু, আর বাহু কোনো নেগেটিভ হয় না। তো A1 = 2 A2। ওকে, A1 A2 ভ্যালু আমরা মানে রিলেশন বের করে নিলাম। এর প্রথম ঘনকের ঘনফল, তাহলে A1³ আর দ্বিতীয় ঘনকের A2³, যেহেতু A1 A2 ওদের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি ঘনকের বাহুর দৈর্ঘ্য কিউব করে দিলে ওর আয়তন বেরিয়ে যায়। এবার দেখো A1 = 2A³ বেরিয়ে গেছে, তাই A1³ মানে 8 A2³, নিচে A2³ কেটে কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে অনলি 1, এইটা উইল বি দ্য অ্যান্সার। তো এই হলো আমাদের টোটাল পেপারটার সলিউশন। ওকে, তো এরকমভাবে তোমরা প্রতিদিন একটা পেরে যাবে যতদিন আমাদের পক্ষে সম্ভবভাবে দেয়া, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আর এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই PDF ফাইলের লিঙ্ক পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাদের যে সাজেশন অ্যাপ্লিকেশনটি আছে সেই সাজেশন অ্যাপ্লিকেশনের
লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের যে ম্যাথের সলিউশন আছে তারও লিঙ্ক পেয়ে যাবে, সমস্ত কিছু তোমার ডিটেলস ওখানে পেয়ে যাবে। আর ইতিমধ্যে কিন্তু আমরা তোমাদের জন্য সাজেশন বই লঞ্চ করেছি, সাজেশন পিডিএফ, ঠিক আছে। বই লঞ্চ করতে পারিনি, বাট ওটার একটা পিডিএফ ভার্সন আমরা বানিয়েছি, যেখানে এবছর যে রিডিউস সিলেবাস বানানো হয়েছে সেই রিডিউস সিলেবাস অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পিডিএফ ফাইল বানানো হয়েছে, এবং সেগুলো আমরা সেল করছি অনলি 15 পার বুক। ওকে, 15 টাকা পার বুকের জন্য আমরা নিচ্ছি। তোমরা যদি কেউ ইচ্ছুক হও তো অবশ্যই আমাদের কাছে সেগুলো পারচেস করতে পারো। কী করে কী পারচেস করবে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে, অ্যাপের মধ্যে চেক করতে পারো। দেখো ওখানে একটা অপশন আছে সাজেশন বই বলে, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর বইগুলো কিন্তু পিডিএফ ফাইল। আর টোটাল যদি তোমরা সব কটা বই কিনতে চাও তাহলে 100 টাকায় তোমরা 7টা বই পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের বন্ধুদেরকে বলো যে এখানে এগুলোকে সলভ করে দেওয়া হচ্ছে, তারাও যেন এসে ক্লাসগুলো অ্যাটেন্ড করে বা এগুলো সলভগুলো দেখে যায়, ঠিক আছে। কারণ সবার ক্ষেত্রে আশা করি সব কটা সলভ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি কোনো জায়গায় আটকে গিয়ে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো দেখলে সে অবশ্যই হেল্প পাবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।